ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তাহলে আমরা গল্পের যে স্টোরি লাইনটা সেটা আমরা এখানে এসে পৌঁছেছি যে অ্যানশিয়েন্ট মেরিনার প্রার্থনা করতে পেরেছে। তার গলায় যে অ্যালবাট্রাস পাখি ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেটা কি পড়ে গেছে নাকি? হ্যাঁ, দিস ইজ দ্য সাইন অফ ব্লেসিং ফ্রম গড। জি স্যার। হ্যাঁ, কারণ সে কি করেছিল, কারণ প্রকৃতির কিছু প্রাণী, বিশেষ করে কিছু সাপকে সে আশীর্বাদ করেছিল, তার ভালো লেগেছিল, মন থেকে তাদেরকে দোয়া করেছিল, এরকম কি ব্যাপারটা। এ কারণেই তার মনের ভিতরে যে পাথরের ভিতর চেপে থাকা যে পাপবোধ সেটা কিন্তু কেটে যায়। তো দেখা গেল তারপরে যে সকল নাবিকেরা মারা গিয়েছিল, মোটামুটি সবাই আবার নতুন করে কি হলো, হয়তো জীবিত হয়নি, কিন্তু বলা হচ্ছে কি কিছু অ্যাঞ্জেলিক ফিগার নাকি অ্যাঞ্জেলিক স্পিরিট তাদের ভিতরে প্রবেশ করে তাদেরকে দিয়ে সেই জাহাজ চলাচলের কাজটা করিয়ে নিচ্ছে। তার মানে এটা কী নির্দেশ করছে, যে সৃষ্টিকর্তা চাইলে তোমাকে যে কোনো পরিস্থিতিতে কি কী করতে পারে বলো। হুম, উদ্ধার করতে পারে নাকি? জি এরকমটা হয় স্যার। না? এরকমটা তো হয় আমাদের জীবনে। যে এমন এমন কিছু জিনিস ঘটে যেগুলো আমরা আসলে অবাক হয়ে যাই যে এইগুলো কিভাবে সম্ভব। হ্যাঁ, তো এগুলো নিশ্চয়ই এরকমই কল্পনাও সৃষ্টিকর্তার করা যায় বা না। গডের আশীর্বাদ আমাদেরকে এই কাজগুলো করতে বা আমাদের এই জাতীয় হেল্পগুলো পেতে সাহায্য করে। হুম, অর্থাৎ আমরা কোন দিকে হেল্প পাবো, কিভাবে পাবো, সেটা সৃষ্টিকর্তার হাতে। তিনি আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন, তাই তো? পৃথিবীতে আসার আগ পর্যন্ত আমাদের দেখভাল করার দায়িত্ব কার ছিল বলো? আমাদের বাবা মা দেখছিল, আমাদের ডাক্তার, আমাদের আল্লাহ। হ্যাঁ, তিনি আমাদের শেপ কিভাবে হবে, আমরা কিভাবে বড় হব, আমাদের চোখ নাক মুখ কিভাবে গঠিত হবে, সবই মোটামুটি তিনি আমাদের কিচ্ছু করার ছিল না, কিছুই করার নেই। বরং আমরা খারাপ কিছু করতে পারি, ভালো কিছু করার ক্ষমতা আমাদের নেই। ঠিক আছে, তারপর পৃথিবীতে আসলাম আমাদের, তাই তো? অন্তত পৃথিবীর খাবার গ্রহণ করার পর আগ পর্যন্ত প্রাকৃতিক যে খাবার, যেটা আমাদের সাস্টেনেন্স হিসেবে কাজ করবে, সেটাও তার দেওয়া নাকি বলো। হুম, জি আমরা স্যার। কথা বলতে পারিনি, আমরা তাকাতে তাকাতে কথা বলতে পারা, হাত পা নাড়াচাড়া করা, হ্যাঁ, নিজের মতো করে বুঝতে পারা, কোনো কিছুই আমাদের সক্ষমতার মধ্যে নাই। কিন্তু আস্তে আস্তে যত আমরা বড় হচ্ছি, সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই কবিতার মতো নাকি বলেছিলাম না, ওড ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি, বলছিলাম না? হুম। জি তো স্যার। সেখানে যেমন দেখা যাচ্ছে আস্তে আস্তে কী হচ্ছে, আমরা পার্থিব জগতের সাথে জড়িয়ে পড়ছি, অহংকারী হয়ে পড়ছি এবং নিজেকে সর্বে সর্বা মনে করতেছি। আমরা ভুলেই যাচ্ছি যে মায়ের গর্ভে 9 মাস ছিলাম, তারপরে পৃথিবী সম্পর্কে বুঝতে আরও আমাদের মোটামুটি 5 বছর লাগছে, ভাষা শিখতে লাগছে, আত্মীয় স্বজন চিনতে সময় লেগেছে। হ্যাঁ, রোগ শোক থেকে বাঁচার জন্য যে প্রকৃত খাবার মায়ের দুধ, সেটাও তিনি দান করেছেন। সেগুলো খেয়ে আমরা এত বড় হয়েছি, কিন্তু তারপরে আমরা আস্তে আস্তে সব ভুলে যাচ্ছি। তো এখানে সেটাই নির্দেশ করা হচ্ছে যে এতগুলো নাবিক যারা মারা গিয়েছিল, তারা পুনরায় আবার তাদেরকে অ্যাঞ্জেলিক স্পিরিট দিয়ে জাগিয়ে তোলা হয়েছে, যাতে অন্তত জাহাজটা পরিচালনা করানো যেতে পারে, যাতে এই নাবিককে তার সেই পৃথিবী মানে সে দেশে পৌঁছে দেওয়া যায়। হ্যাঁ, তাই বলছে দেখো, ফর হোয়েন ইট ডন্ড, যখন ভোর হলো, তাহলে এতক্ষণ ধরে রাতে কিন্তু কাজ হচ্ছিল, সব অ্যাঞ্জেলিক স্পিরিটগুলো জেগে উঠলো, তাই তো? মানে অ্যাঞ্জেলিক স্পিরিটগুলোর মাধ্যমে বডিগুলোকে জাগিয়ে তুলে পাল টাল সব ঠিক করে দেওয়া হয়েছে। হেলস, তাই তো, সেই স্টিয়ারিংয়ে কাজ করছে। তারই ভাইয়ের, মানে কি বলবো, ছেলে তার সাথে হয়ে, মানে নাবিকের সাথে হয়ে সে পাল তুলে দেওয়া দড়িগুলোকে টান, মানে ঠিক করতেছে। কিন্তু যখন কি হলো, ফর হোয়েন ইট ডন্ড, দে ড্রপ দেয়ার আর্মস, তাদের হাতগুলো সব পড়ে গেল। হাত পড়ে যাওয়া মানে কি? হুম, মানে তাদের মধ্যে থেকে, শরীর থেকে হয়তো সেই অ্যাঞ্জেলিক স্পিরিটটা বার হয়ে গেছিল। অ্যান্ড ক্লাস্টার রাউন্ড দ্য মাস্ট, এবং যে যার মতো এসে ওই মাস্টের কাছে এসে জড়ো হয়ে পড়ে গেল। ঠিক আছে, জড়ো হয়ে পড়লো আর কি। তারপর কি হলো, সুইট সাউন্ড রোজ স্লোলি থ্রু দেয়ার মাউথস অ্যান্ড ফ্রম দেয়ার বডিজ পাস, কারণ ওই যে স্পিরিটগুলো যেগুলো বার হয়ে গেল, যখন বার হচ্ছিল তখন সুইট সাউন্ডস রোজ স্লোলি থ্রু দেয়ার মাউথ, তাদের মুখ থেকে সুন্দর সাউন্ড বার হচ্ছিল, এমনকি ফ্রম দেয়ার বডিজ, তাই তো? তাহলে তাদের মুখ থেকে এবং বডি থেকে এক ধরনের সাউন্ড বার হচ্ছিল, যে সাউন্ডগুলো আস্তে আস্তে তাদের শরীর দিয়ে পাস হয়ে গেল। তার মানে কি, কিসের জন্য হচ্ছিল এগুলো? কারণ যে স্পিরিটগুলো তাদের ভিতরে ছিল সেগুলো হয়তো উড়ে চলে গেল নাকি, তাই বলছে অ্যারাউন্ড অ্যারাউন্ড ফ্লিউ ইজ সুইট সাউন্ড, এবং প্রত্যেকটা সাউন্ড তাদের চারিপাশে প্রথমে কি হলো, ঘুরলো কিছুক্ষণ, রাউন্ড করলো, এবং তারপরে দেন ডার্ট টু দ্য সান,
তারপর সূর্যের দিকে চলে গেল। স্লোলি দ্য সাউন্ড কেম ব্যাক এগেইন, আবার সাউন্ডগুলো যেন ফিরে আসলো। নাও মিক্সড, নাও বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, কখনো একসাথে, কখনো একটা একটা করে। যাই হোক, এগুলো কিছু মিস্ট্রিয়াস বিষয়, এগুলো আসলে আমরা সায়েন্টিফিক গবেষণা দিয়ে বা হঠাৎ করে বলতে পারবো না এগুলো কেন হচ্ছে, কীভাবে হচ্ছে এগুলো। স্যার হ্যাঁ, বলো। স্যার এখানে সাউন্ড বলতে কি বোঝানো হয়েছে? সাউন্ড বলতে সাউন্ড বোঝানো হয়েছে, সুপার ন্যাচারাল হ্যাঁ, একটা শব্দ এলিমেন্ট। বোঝানো হচ্ছে। অ্যাঞ্জেলিক স্পিড গুলোর কথা বোঝানো হয়েছে স্যার? বলো, হ্যাঁ। ধরনের সূক্ষ্ম শব্দকে বোঝানো হয়েছে। অ্যাঞ্জেলিক স্পিড গুলোর কথা বোঝানো হয়েছে, সাউন্ড গুলো হিসেবে মানে আমি আত্মা। এতক্ষণ ধরে কি বললাম, আমি এতক্ষণ ধরে কি বললাম, বলো। সাউন্ডগুলো কেন হচ্ছে, কি বললাম? স্যার আসলে বুঝতে পারিনি। কেন আমি এই শব্দটা একবার, তুমি যার মানে যেটা বলছো এটাকে আমি উচ্চারণ করি না একবারও, জি স্যার। নাকি বোঝনি? আমি তো বললাম যে তাদের বডি থেকে বা মাউথ থেকে কেন সাউন্ড বার হচ্ছে, কেন, আমি এই কথাটা কয়েকবার রিপিট করেছি মনে হয়। কেন, কেউ বুঝতে পারোনি জি স্যার। কি বলেছি আমি? স্পিরিট গুলো বের হয়ে হ্যাঁ, যাচ্ছে তাদের রে। শরীর থেকে স্পিরিট গুলো স্পিরিটগুলো যখন বের হয়ে যাচ্ছে, এটার জন্য বললাম, এই জন্য সাউন্ডগুলো হচ্ছে। সাউন্ড মানে স্পিরিট না, স্পিরিটগুলো বার হচ্ছে, আসছে, এই জন্য সাউন্ড হচ্ছে। এই কথা বুঝতে পেরেছো? জি স্যার। আমি তো বলেছি, কয়েকবার রিপিট করেছি কথাটা, একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, তাই বলছে যে সামটাইমস আর ড্রপিং ফ্রম দ্য স্কাই, আই হার্ড দ্য স্কাইলার্ক সিং। এমন খাবে না। সামটাইমস আর ড্রপিং ফ্রম দ্য স্কাই, আই হার্ড দ্য স্কাইলার্ক সিং। কখনো মনে হচ্ছে যেন আকাশ থেকে, হ্যাঁ, ড্রপিং মানে কি, ড্রপিং মানে কি, হুম, পড়ছে নাকি, সেই তোমার স্কাইলার্ক সাউন্ড, সাউন্ড যেমন আমরা ওড টু স্কাইলার্ক পড়েছিলাম। তো এখন তো না তোমরা না তো স্যার, তোমরা তো সেকেন্ড ইয়ারে আছো, আমি ভাবছি তোমরা থার্ড ইয়ারে, দেখছো? হ্যাঁ, স্কাইলার্ক তো পড়েনি, ওড টু নাইট অ্যাঙ্গুলো পড়া হয়নি। আচ্ছা, সমস্যা নেই, বলো। কেউ কিছু বলতেছো? বুলবুলি তুমি একটু মিউট যাও। হ্যাঁ, স্কাইলার্ক হচ্ছে একটা পাখি, যে পাখিটা ছোট্ট পাখি কিন্তু সুন্দর গান করে আর কি, ঠিক আছে? তো তো সে পাখি যখন সে গান করে, গভীর হয়তো গাছের পাতার ভিতরে বসে গান করছে, কিন্তু পাখিটা দেখা দেখা যাচ্ছে না, কিন্তু তার গানটা আমরা শিখি শুনছি। ঠিক কোকিলের মতো না, যে কোকিল গাছে বসে যখন ডাকে তখন তার সাউন্ড আমরা শুনতে পাই, কিন্তু কোকিলকে হয়তো আমরা সময় দেখি না বা দেখা যায় না, এরকম আর কি বিষয়টা। তাই বলছে আমরাও এরকম মনে হচ্ছে না কোকিলের গানের মতো একটা সাউন্ড যেন আকাশ থেকে পড়তে দেখলাম। আবার সামটাইম অল লিটল বার্ডস দ্যাট আর, কখনো কখনো দেখতেছি অসংখ্য ছোটো ছোটো পাখির সাউন্ড শোনা যাচ্ছে। হাউ দে সিম টু ফিল দ্য সি অ্যান্ড এয়ার উইথ দেয়ার সুইট জার্গনিং। এইভাবে বিভিন্ন পাখি, অসংখ্য পাখি যে গান করছে, পাখির সাউন্ড যে চারিপাশে ছড়িয়ে পড়ছে, এইগুলো মনে হচ্ছে যেন পুরো সমুদ্র এবং সমুদ্রের বাতাসকে যেন ভরে দিচ্ছে সাউন্ডে। তো এগুলো কোথা থেকে আসতেছে? চারিদিকে তো সমুদ্র, এই সমুদ্রের মধ্যে এই সাউন্ডগুলো আমরা কোথায় পেলাম, কোত্থেকে আসছে বলো? হুম, কোথা থেকে আসছে বলতেছে তার মতে? স্পিরিটদের কাছ থেকে। হ্যাঁ, ওই আকাশ থেকে আসছে। তা বলছেন আর সামটাইম ড্রুপিং ফ্রম দ্য স্কাই, ঠিক আছে? তো আমি শুনতেছি আকাশ থেকে দাঁড়িয়ে, যে বলছে দেখো, দ্য ম্যারিনার হেয়ার সেইজ দ্যাট সামটাইম হি হার্ড দ্য স্কাইলার সং ড্রপিং ফ্রম দ্য স্কাই, অ্যাট টাইমস আবার মাঝে মাঝে মনে হচ্ছে হি হার্ড দ্য চার্পিং অফ অল দ্য এক্সিস্টিং লিটল বার্ড, আবার দে সিম টু ফিল দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য সি অ্যান্ড দ্য এয়ার উইথ দেয়ার সুইট সং অফ মিক্সড নোটস। জার্গনিং মানে হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড। অ্যান্ড নাও ইট ওয়াজ লাইক অল ইনস্ট্রুমেন্ট, কখনো মনে হচ্ছে যেন বাদ্যযন্ত্র বাজতেছে, লাইক যেমন নাও লাইক আ লনলি ফ্লুট, কখনো মনে হচ্ছে কেউ বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, নাও ইট ইজ অ্যান অ্যাঞ্জেল সং, কখনো মনে হচ্ছে যেন কোনো অ্যাঞ্জেল গান করছে। দ্যাট মেক্স দ্য হেভেন বি মিউট, এবং এত সুন্দর গান যেন হেভেনও চুপচাপ হয়ে সাইলেন্ট হয়ে যাবে পুরো, ঠিক আছে? তো এই এই যে সাউন্ডগুলো আমি শুনতে পাচ্ছি, এগুলো এগুলো কি বাস্তব, বাস্তবই সে শুনতে পাচ্ছে? বলো। না স্যার হ্যাঁ, এগুলো কি এক ধরনের ইমাজিনেশন। ইমাজিনেশন, তাই তো, কল্পনা, এই জন্য সে এগুলোকে বুঝতে পারছে। তার হঠাৎ করে হলো কি, হি সিজড, তারপরে আবার থেমেও গেল। ইয়েট স্টিল দ্য সেল মেডস অন আ প্লেজেন্ট নয়েজ স্টিল নুন, কিন্তু তারপরেও পাখির সাউন্ডগুলো শেষ হয়ে গেলেও সেল থেকে যে সাউন্ড আসছে সেই সাউন্ডটা কিন্তু দুপুর পর্যন্ত থাকলো। স্টিল দ্য সেলস মেড অন আ প্লেজেন্ট নয়েজ, মানে সেল থেকেই এত সুন্দর নয়েজ হচ্ছে, যেটা কতক্ষণ থাকলো, টিল নুন। অ্যান্ড আ নয়েজ লাইক অফ আ হিডেন ব্রুক, কখনো কখনো বনের ভিতর গোপন হয়তো বা কোনো ইয়া রয়েছে, নদী বা খাল রয়েছে, সেই খালের ভিতর দিয়ে যখন নদীর পানি বয়ে যাচ্ছে, তখন ওখানকার যে ধ্বনি, সেই ধ্বনিটা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা খালটা দেখতে পাই না, এরকম হিডেন ব্রুকের মতো হয়তো পানি বয়ে যাওয়ার যে সাউন্ড, ওইরকম সাউন্ড শোনা যাচ্ছে।
ইন দ্য লিফি মান্থ অফ জুন, বিশেষ করে লিফি মান্থ কেন, কারণ বন জঙ্গলে যখন গভীর হয়ে যায়, কারণ গাছে পাতা জন্মায়, তাই তো। তারপর হচ্ছে দ্যাট টু দ্য স্লিপিং উড অল নাইট সিংস দ্য কোয়াইট টিউন, যে হিডেন ব্রুকটা, ব্রুক মানে বুঝছো তো, ব্রুক মানে কি, তো খাল বা খাল নদী। বা নদী, তাই তো, যে খালটা হয়তো বা সারা রাত ধরে, দেখো মানে এমনকি রাতেও দিনেও সব সময় সে তার ওই কোয়াইট টিউনটা গেয়েই যাচ্ছে। এখানে নদীর গান কি, ওই যে পানি বয়ে তার যাওয়ার ঢেউর সাউন্ড, ওঠানামা। হ্যাঁ, যে কুলুকুলু ধ্বনি আমরা বলি না, কুলকুল করে চলে যাচ্ছে, বিশেষ করে এর আগে তোমার শুনছিলাম ঝর্ণা থেকে পানি ইনল্যান্ড পড়লে যেমনটা মারমার। হয়। তারপর দেখো কন্টিনিউইং হিজ ন্যারেশন দ্য ম্যারিনার ফার্দার সেজ দ্যাট দেন দ্য মিউজিক কাম টু অ্যান এন্ড বাট দ্য সেলস অফ দ্য শিপ অলসো কেপ্ট অন মেকিং আ সুইট নয়েজ স্টিল নোন। দ্য নয়েজ ওয়াজ লাইক দ্যাট অফ আ স্মল স্ট্রিম হিডেন ইন দ্য উড। ওখানে তো আর নাই, জাস্ট ওখানে একটা সিমিল ইউজ করা হয়েছে, তাই তো, যে কেমন সাউন্ড সে শুনতে পাচ্ছে, মানে সেলের সাউন্ডটা কেমন। অ্যান্ড সিঙ্গিং আ কোয়াইট টিউন টু দ্য স্লিপিং উডস অল নাইট ইন দ্য মুন অফ লিফি জুন। যাই হোক, এইভাবে টিল নুন উই কোয়াইটলি সেলড অন, সেলড অন মানে কি, আমাদের জাহাজ চলছে। ইয়েট নেভার এ ব্রিজ ডিড ব্রিথ, কিন্তু কোনো বাতাস হচ্ছে না, দেখো কোনো ব্রিজ নাই, কোনো বাতাস নাই, কিন্তু মোটামুটি দুপুর পর্যন্ত এইভাবে নৌকা চললো। স্লোলি অ্যান্ড স্মুথলি ওয়েন দ্য শিপ, মোটামুটি স্লোলি স্মুথলি শিপ চললো। মুভড অনওয়ার্ড ফ্রম বিনিথ, মনে হচ্ছে যেন জাহাজটা বাতাসে চলছে না, মনে হচ্ছে কিসে চলছে, যেন নিচ থেকে কেউ যেন কি করছে, মুভ করাচ্ছে। মুভড অনওয়ার্ড, সামনের দিকে নিয়ে যাচ্ছে, ফ্রম বিনিথ। এর আগে যেমন 9 ফ্যাদম ডিপ থেকে জাহাজটাকে কেউ নিয়ে যাচ্ছিল নাকি, কোনো স্পিরিট, ইভিল স্পিরিট। আর এখন মনে হচ্ছে কি, দেখো, আন্ডার দ্য কেল 9 ফ্যাদম ডিপ ফ্রম দ্য ল্যান্ড অফ মিস্ট অ্যান্ড স্নো দ্য স্পিরিট স্লিড। কোনো একটা স্পিরিট যেন সেই মিস্ট এবং স্নোর যে ল্যান্ড ছিল সেই, তাই তো, ল্যান্ড থেকে একটা জাহাজ, মানে কি স্পিরিট যেন পানির ভিতর দিয়ে কি করছে, জাহাজকে লিড করছে, নিয়ে যাচ্ছে। অ্যান্ড সেই যেটা নিয়ে যাচ্ছিল সেই এখন যেন কি করছে, ইট ওয়াজ হি দ্যাট মেড দ্য শিপ টু গো। তাহলে এই যে বাতাস নেই কিন্তু জাহাজ চলছে, কেন চলছে, কে চালাচ্ছে বলো, কে চালাচ্ছে জাহাজটা? স্পিরিট। হ্যাঁ, একটা স্পিরিট নাকি, যে স্পিরিটটা আগে চালাচ্ছিল তাদেরকে কোথায় নিয়ে যাওয়ার জন্য, ওই যে সাইলেন্ট সিতে নিয়ে যাওয়ার জন্য। সেই স্পিরিটটা এখন আবার তাদেরকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে, তাই বলছি ইট ওয়াজ হি দ্যাট মেড দ্য শিপ টু গো। দ্য সেলস অ্যাট নুন লেফট অফ দিয়ার টিউন, ওই যে পাল থেকে যে সাউন্ডটা হচ্ছিল, বাতাস হইলে পারে সেলের পাল থেকে যে বাতাসটা হয়, সেই বাতাসটা কি হলো, লেফট অফ হয়ে গেল, মানে কি বাতাসটাও, সেই সাউন্ডটাও বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য শিপ স্টুড স্টিল অলসো, জাহাজও আবার থেমে গেল। তখন কি হলো, দ্য সান রাইজ আপ অ্যাবভ দ্য মাস্ট হ্যাড ফিক্সড হার টু দ্য ওয়েশন। তাই তো, মানে একদম সে আগের মতো, এর আগে যেমনটা ঘটলো না, যে জাহাজ একদম সাইলেন্ট হয়ে গেছিলো পেইন্টেড শিপের মতো, পেইন্টেড সিয়ে, ঠিক ওরকম করে আবার যেন স্থির হয়ে গেল। বাতাস হয়তো বইছে না, কিন্তু ওই যে নিচ থেকে, হ্যাঁ, সমুদ্রের ভিতর দিয়ে, পানির ভিতর থেকে যে একটা স্পিরিট তাদেরকে লিড করছিল, ওই জাহাজটা চলার কারণে হয়তো বা পাল থেকে সাউন্ডটা হচ্ছিল। কিন্তু পালের ওই সাউন্ড বন্ধ হয়ে যাওয়া মানে জাহাজ থেমে যাওয়া, আর জাহাজ থেমে যাওয়া মানে স্পিরিট আর জাহাজটাকে পরিচালনা করছে না। আর ওদিকে একদম সূর্য এক মাথা বরাবর চলে আসছে। বাট ইন আ মিনিট, কিন্তু কিছুক্ষণের মধ্যে সি জ্ঞান স্টায়ার, মানে বিজ্ঞান, সে আবার নড়তে শুরু করলো। কে নড়তে শুরু করলো, সি মানে কি এখানে, জাহাজ। জাহাজটা নাকি, হ্যাঁ, উইথ আ শর্ট আনইজি মোশন, মানে সে চলছে কিন্তু খুব আনইজি একটা গতি নিয়ে যেন মানে চলছে। ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, হাফ আর লেন্থ, কখনো পিছনে যাচ্ছে কখনো সামনে যাচ্ছে, উইথ আ শর্ট আনইজি মোশন। ছোট্ট একটা ধাক্কা দিলে যেমন হয় না, গাড়ি যখন প্রথম চাবি দিয়ে স্টার্ট করা হয়, প্রথম যে একটা ধাক্কা খায়, সেই ধাক্কার কথা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, একটা গতি যেন এখানে দেখানো হচ্ছে। তারপর হচ্ছে দেন লাইক আ পনিং হর্স লেট গো, ঠিক হর্সের মতো, হ্যাঁ, যে হর্সটা কী করা হয় বলো, অনেক সময় আমরা প্রতিযোগিতা করি না, বলো, প্রথমে একটু হর্সটা একটু গতি নেয়, একটু ইয়া করে জি স্যার। দৌড় দেয়, ওরকম লাইক আ পনিং হর্স লেট গো শি মেড আ সাডেন বাউন্ড। তাহলে প্রথমে যেন গাড়ি স্টার্ট দিলে যেমন চাবি দিলে একটু ধাক্কা লাগে, ওরকম প্লেনের মতো হঠাৎ করে যেমন একটা বাউন্সিং করে ওঠে, ওরকম প্রথমে একটু বাউন্স করে উঠলো, তারপরে দিল একটা, দেখো, মেড আ সাডেন বাউন্ড। ইট ফ্লাং দ্য ব্লাড ইন্টু মাই হেড, তা এমনভাবে বাউন্ড করলো যেমন গাড়িতে হঠাৎ করে গাড়ি থেমে গেলে বা মানে থামা গাড়ি হঠাৎ করে জোরে চালালে আমাদের ব্রেনে যেমন একটা ধাক্কা লাগে, ওরকমটা হলো আমাদের হ্যানসেন মাইনার। মনে হলো যেন পুরো শরীরের বডি তার জন্য মাথায় উঠে পড়ছে। দেখো, ইট ফ্লাং দ্য ব্লাড ইন্টু মাই হেড অ্যান্ড আই ফ্লেন ডাউন ইন আ সুন্ড, এবং আমি পড়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম পুরো, ঠিক আছে, তো আমি পুরো ফেইন্ট হয়ে গেলাম। তাই বুঝে দেখো, ইন দ্য অ্যাবভ এক্সট্রাক্ট দ্য ম্যারিনার সেজ দ্যাট দ্য শিপ দেন সাডেনলি মেড আ বাউন্সিং মুভমেন্ট লাইক আ পনিং হর্স। দ্য সাডেন মুভমেন্ট মেড হিম ফিল গিডি অ্যান্ড হি ফেইন্টেড অ্যান্ড ফেল, মানে যেন ব্লাড যেন মাথায় উঠে পড়ছে।
হাউ লং ইন দ্যাট সেম সিট আই লে, আই হ্যাভ নোট টু ডিক্লেয়ার। ডিক্লেয়ার মানে বলা, মানে আমি কতক্ষণ ওই সুনিং অবস্থায় ছিলাম, সুন্ড অবস্থায় ছিলাম আমি বলতে পারবো না। বাট এর মাই লিভিং লাইফ রিটার্ন, কিন্তু যখন আমি আবার জীবন ফিরে পেলাম, আই হার্ড অ্যান্ড ইন মাই সোল ডিসসার্ন, এবং আমি শুনতে পেলাম এবং আমি আমার সোল দিয়ে অনুমান করতে পেলাম যেন টু ভয়েসেস ইন দ্য ইয়ার, যেন দুটা ভয়েস বাতাসে কথা বলছে, দুইজন যেন বাতাসে কথা বলছে। ঠিক আছে তো, বাতাসে কেউ উড়ে বেড়াচ্ছে, কোনো স্পিরিট যেন বাতাসে শোনা যাচ্ছে, কথা বলতেছে। মানে পুরোটাই অদ্ভুত নাকি? এরকমটা হয় বলো, যেমনটা বলতেছে? না স্যার। হ্যাঁ, কিন্তু আমরা যখন পড়তেছি মনে হচ্ছে কি ন্যাচারাল কোনো ঘটনা ঘটতেছে নাকি? হ্যাঁ, সে আলপ্লালার মতো। আলপ্লালা দেখছো কখনো? হুম, দেখছো? আমরা ছোটবেলায় খুব দেখতাম, এখন ওই জি উদাহরণ। স্যার। তাই বলছে ইজ ইট হি কোতওয়ান, এবার ওদের ভিতর কেউ 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 একজন বলছে এটাই কি সেই লোক, ইজ দিস দ্য ম্যান, এটাই কি সেই লোক, বাই হুম হু ডাইড অন ক্রস, তাই তো, যার জন্য তিনি ক্রসে মারা গেছেন। এখানে হু ডাইড অন ক্রস, এটা কাকে বোঝানো হচ্ছে? ডাইড অন ক্রস, অ্যালবাট্রস। জিজাস না না, জিজাস ক্রাইস্ট। ক্রাইস্ট। মানে দেখানো হয় না যে বলা হয়ে থাকে যে জিজাস ক্রাইস্ট আমাদের পাপের জন্য ক্রসে মৃত্যুবরণ করেছেন, তাকে ক্রুসিফাইড করা হয়েছিল ফর দ্য সিন অফ হিউম্যান ম্যান, মানে হিউম্যান কাইন্ড, মানুষের জন্য। তার মানে মানুষ পাপ করলে জিজাস ক্রাইস্ট এভাবে কষ্ট পায়, তাই তো, মানে কারণ মানুষের পাপ তাকে কষ্ট দেয়। তাই এই লোকটা যেহেতু পাপ করেছে, এই লোকটা যেহেতু একটা পাখি হত্যা করে পাপ করেছে, তাই সে কী করেছে, ওই জিজাস ক্রাইস্টকে যেন সে ক্রসে দিয়েছে, মানে তার জন্যই যেন জিজাস ক্রাইস্ট ক্রসে গেছিলেন। উইথ ইজ ক্রুয়েল বো, কারণ কি সে তার ওই নিষ্ঠুর তীর ধনুক দিয়ে হি লেড ফুল লো দ্য হার্মলেস অ্যালবাট্রস। ফুল লো মানে একদম হত্যা করা, সে পাখিটাকেই মেরে ফেললো। এই মেরে ফেলার কারণেই জিজাস ক্রাইস্ট কষ্ট পেয়েছেন, তাই তো। যে আমাদেরকে বাঁচানোর জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য। এই লোকটা না যার জন্য এমনটা হয়েছে, এরকম বলতেছে। হ্যাঁ, তাহলে একজন কথা বলছে, তাহলে এখানে টোটাল কয়জন কথা বললো? একজন। দ্য স্পিরিট হু বিড বাই হিমসেলফ ইন দ্য ল্যান্ড অফ মিস্ট অ্যান্ড স্নো, কারণ যে স্পিরিটটা তাদেরকেও সেই ল্যান্ড অফ মিস্ট এবং স্নোতে নিয়ে গেছিল, সেটা কার স্পিরিট? সেই স্পিরিটটা হচ্ছে হু লাভ দ্য বার্ড দ্যাট লাভ দ্য ম্যান হু শট হিম উইথ হিজ বো। কারণ এই লোকটা সেই পাখিকে মারছিল যে পাখিটা ছিল কি একদম ক্রিশ্চিয়ান সোলের মতো তাদের কাছে আসছিল, আর সেই পাখিটাকে একটা স্পিরিট ভালোবাসতো, মানে যে স্পিরিট এই পাখিটার স্পিরিট ছিল বা মানে ছিল ভালোবাসতো, সেই স্পিরিটটাই তাদেরকে ওই জাহাজটাকে নিয়ে গেছিলো ওই সাইলেন্ট সিতে। ঠিক আছে তো, তাকে শাস্তি দেওয়ার জন্য আর কি। দ্য আদার ওয়াজ আ সফটার ভয়েস, তখন আরেকজন স্পিরিট যার ভয়েসটা একটু সফট, অ্যাজ সফট অ্যাজ হানি ডিউ। কেমন সফট বলো? হানি ডিউয়ের মতো। না, তখন সে বললো কি কোথ হি দ্য ম্যান হ্যাথ পেনাস ডান। তাহলে প্রথম দিন একটু রুক্ষ ভাষায় কথা বললো, হ্যাঁ, যে এই লোক পাপ করছে, এই লোক পাখি মারছে। তখন আরেকজন বলতেছে যে হ্যাঁ সে পাপ করেছে, কিন্তু দ্য ম্যান হ্যাথ পেশেন্স ডান। পেনান্স মানে বুঝো, পেনান্স মানে কি? প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত। হ্যাঁ, অ্যান্ড পেনান্স মোর উইল ডু, এবং শুধু যে পেনান্স হয়ে গেছে তা না, সে আরও প্রায়শ্চিত্ত করবে। ঠিক আছে তো, তো এইভাবে শেষ হয়ে গেল পার্ট 5, যেহেতু এখনও কন্টিনিউ আছে। ফার্স্ট ভয়েস, তখন ওই যে দুটা ভয়েসের মধ্যে, তখন বলছে বাট টেল মি স্পিক এগেইন, আবার বলো না। দ্য সফট রেসপন্স রিনিউইং, তুমি আবার একটু ভালো করে বলো। হোয়াট মেক্স দ্যাট শিপ ড্রাইভ অন সো ফাস্ট, এই যে জাহাজটা চলছে, এই জাহাজটা চালাচ্ছে কি এত দ্রুত? হোয়াট ইজ দ্য ওশেন ডুইং, এটা কি ওশেন করতেছে? তখন সেকেন্ড ভয়েস বলতেছে স্টিল অ্যাজ আ স্লেভ বিফোর ইজ লর্ড, দ্য ওশেন হ্যাথ নো ব্লাস্ট। তাই বলছে স্টিল অ্যাজ আ স্লেভ বিফোর ইজ লর্ড, যেমন লর্ডের সামনে, প্রভুর সামনে তার দাসেরা যেমন কাজ করে, ঠিক আছে তো, তেমনি দ্য ওশেন হ্যাথ নো ব্লাস্ট, কিন্তু তারপরেও হিজ গ্রেট ব্রাইট আই মোস্ট সাইলেন্টলি আপন দ্য মুন ইজ কাস্ট। এই হিজ বলতে সমুদ্রের কথা বোঝানো হচ্ছে, তাই তো। সমুদ্রের এই যে আয়টা সেটা যায় যেন চাঁদের দিকে মুখ করে আছে। ইফ হি মে নো হুইচ ওয়ে টু গো ফর শি গাইড সিম স্মুথ অর গ্রিম, কারণ সেই মুনটা তাকে যেন বলতেছে যে কোন দিকে যেতে হবে। শি গাইড সিম, সমুদ্রকে গাইড করতেছে, জাহাজটাকে গাইড করতেছে। শ্রী, অত দেখো হাউ গ্রেসিয়াসলি শি লুক ডাউন অন হিম। সে মানে এখানে চাঁদটাকে বোঝাচ্ছে। দেখো সমুদ্রটা যেহেতু চাঁদের দিকে চোখ করে আছে, তাই তো চাঁদটাও দেখো তার দিকে কত গ্রেসিয়াসলি তাকিয়ে আছে। তাই বলছে হাউ গ্রেসিয়াসলি শি লুক ডাউন অন হিম,
কারণ সমুদ্র এবং সমুদ্রের জোয়ার ভাটা কার জন্য হয় বলো তো? কার প্রভাবে হয়? চাঁদের 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 প্রভাবে। চাঁদের প্রভাব। এবার ফার্স্ট ভয়েস, বাট হোয়াই ড্রাইভস অন দ্যাট শিপ সো ফাস্ট? কিন্তু আমার কথা হলো শিপটা এত দ্রুত যাচ্ছে কেমন করে? উইদাউট অর ওয়েভ অর উইন্ড, কোনো ওয়েভ নাই, কোনো উইন্ড নাই। তখন সেন্ট ভয়েস বলতেছে যে সমুদ্র হয়তো ঢেউ নাই, বাতাস, কিন্তু হচ্ছেটা কি? দ্য এয়ার ইজ কাট অ্যাওয়ে বিফোর। বলছে বাতাস নেই, কিন্তু এক্সিস্টিং যে এয়ারটা আছে সেইটা কি করা হচ্ছে? সামনে থেকে কেটে নেওয়া হচ্ছে, সামনে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। অ্যান্ড ক্লোজেস ফ্রম বিহাইন্ড, এবং পিছন থেকে ক্লোজ করে দেওয়া হচ্ছে। মানে মূল কথা হলো এরকম যে তুমি যখন মনে করো যখন কোনো বাতাস নেই, মানে পাখি, মানে কোনো পাতা নড়ছে না গাছের, তখনও কি আসলে এয়ার নাই? আছে না? এয়ার আছে কি বলো? আছে জি স্যার। স্যার। চারিদিকে কিন্তু কোনো বাতাস নাই, মনে হচ্ছে কোনো বাতাস নাই, পাখির মানে কি বলবো, মানে গাছের পাতাও নড়ছে না, সামান্যতম তুলাও উড়ছে না। তারপরও তুমি যদি দৌড় দাও, তোমার গায়ে কি বাতাস লাগবে না বলো? হুম? জি স্যার। তাহলে কি বাতাস হয়তো ওখানে স্থির হয়ে আছে, কিন্তু কি আসলে কি বাতাস নাই, নাকি বাতাস স্থির হয়ে আছে? কোনটাকে বোঝাচ্ছে? কোনো কিছু না না নড়া নড়া মানে বলো, কোনো কিছু নড়ছে না মানে হ্যাঁ, বাতাসের ফ্লোটা বাতাস নাই, ছিল। কিন্তু বাতাস তো আছে নাকি? হ্যাঁ, উইন্ড এয়ার যেটা সেটা আছে। উইন্ড আর এয়ারের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে ব্যাপার। এয়ার উইন্ড মানে হচ্ছে চলাচল বাতাস, ঝোড়ো বাতাস, যেখানে গাছের পাতা টাতা নড়ে। এটা হচ্ছে মৃদু হলে পারে উইন্ডটা, মানে যদি মৃদু হয় তাকে আমরা বলি ব্রিজ, আর যদি একটু জোরালো হয় তাকে বলি উইন্ড। কিন্তু ব্রিজ বা উইন্ড না থাকা মানে এটা নাই যে কোনো এয়ার নাই। এয়ার ঠিকই আছে, তাই তো? এয়ার ব্যবহার করেই কি আমরা ফ্যান ঘুরিয়ে বাতাস পাই না বলো? উইন্ড পাই না? হুম। মনে করো ঘরের ভিতরে তুমি সব কিছু বন্ধ করে দিয়েছো, কোনো বাতাস নাই, মানে কোনো, সব কিছু স্থির, তারপরও ফ্যান চালালে কি বাতাস হয় না? হয়। হয়তো নাকি? তা ওইটাকে বোঝানো হচ্ছে যেখানে স্থির। তা হচ্ছে এয়ার, সেই এয়ারটাকে যখন সামনে থেকে কেটে নেওয়া হচ্ছে, মানে সরিয়ে নেওয়া হচ্ছে, তখন একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। আর ভ্যাকুয়াম যখন তৈরি হচ্ছে, তখন অটোমেটিক জাহাজটা ওই যেখানে বাতাস নাই হয়ে গেছে সেখানে গিয়ে জায়গাটাকে পূরণ করার চেষ্টা করছে। এইভাবে কি হচ্ছে, বাতাস না থাকলেও ওই এক্সিস্টিং যে এয়ার আছে সেই এয়ারটার মাধ্যমে ভ্যাকুয়াম তৈরি করার মাধ্যমে কি হচ্ছে, জাহাজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা একটা সায়েন্টিফিক বিষয় কিন্তু, তাই নাকি? তাই বলছে দ্য এয়ার ইজ কাট অ্যাওয়ে বিফোর অ্যান্ড ক্লোজেস ফ্রম বিহাইন্ড। তাহলে বিহাইন্ড থেকে এয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে আর সামনে থেকে এয়ার কেটে নেওয়া হচ্ছে। দিয়ের জন্য যে ভ্যাকুয়ামটা হচ্ছে, এই ভ্যাকুয়ামটাই জাহাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কি কথা বুঝতে পারছো? দেখো এই জায়গায় সেটা বলছে, ইন দিস পার্ট দ্য সেকেন্ড ভয়েস রিপ্লাইজ দ্যাট দ্য এয়ার জি ইন স্যার। ফ্রন্ট অফ দ্য শিপ ইজ বিং কাট টু কজ আ ভ্যাকুয়াম অ্যান্ড দ্য উইন্ড ইজ পুশিং দ্য শিপ অনওয়ার্ড ফ্রম বিহাইন্ড। That is how the ship is sailing fast without a tide or a wind against the sail. তাহলে সমুদ্রে কোনো ঢেউ নাই, তাই তো, বাতাস নাই, কোনো উইন্ড নাই, তারপরে জাহাজটা কেন চলছে? সুতরাং তখন সেকেন্ড ভয়েস বলছে, ফ্লাই ব্রাদার ফ্লাই, তাড়াতাড়ি চলো, মোর হাই অ্যান্ড মোর হাই, অর শ্যাল উই বি বিলেটেড, তা নাহলে আমাদের দেরি হয়ে যাবে তো। ফর স্লো অ্যান্ড স্লো দ্যাট শিপ উইল গো, কারণ এই জাহাজ যেভাবে যাচ্ছে স্লো স্লো, আমরা হয়তো তাড়াতাড়ি যেতে পারবো না। হোয়েন দ্য ম্যারিনার স্ট্র্যান্স ইজ অ্যাবেটেড। তাহলে ম্যারিনারটা কী হয়েছে এতক্ষণ ধরে? কিন্তু ম্যারিনার এখনও সেই অজ্ঞান হয়ে আছে, সেই অজ্ঞান অবস্থাতেই সে শুনছে। তাই বলছে ম্যারিনারের এই ট্রান্স বা মোহহীনতা বা অজ্ঞান ভাব চলে যাওয়ার আগেই তাড়াতাড়ি যেতে হবে তো আমাদেরকে, ঠিক আছে তো? কারণ জাহাজ এত স্লো যাচ্ছে, স্লো গেলে তো হবে না। তাই বলছে আই ওক, এই যখন এরকম কথা হলো আমি যখন জেগে উঠলাম, অ্যান্ড উই আর সেলিং অন, আমি দেখলাম কি জাহাজ এখনও চলছে। অ্যাজ ইন আ জেন্টেল ওয়েদার, ঠিক জেন্টেল, ঝোড়ো ঝোড়ো বাতাস নেই, হালকা ব্রিজ আছে, তাই তো? এরকম অবস্থায় যেভাবে জাহাজ চলে, আমার জাহাজও এরকম জেন্টলি চলছে। ইট ওয়াজ নাইট, কাম নাইট, দ্য মুন ওয়াজ হাই। তখন কি রাত, রাতে জাহাজ চলছে, তাই তো? আকাশের চাঁদ, আর চাঁদ যেন সমুদ্রের দিকে আলো ফেলে তাকিয়ে আছে। দেখো একবার কিন্তু এই এই অবস্থায় যে সকল ডেডম্যান ছিল, ডেডম্যানরা কি এখনও কি দাঁড়িয়ে আছে নাকি সবাই পড়ে গেছে বলো? পড়ে গেছিল মাস্টার কাছে। হ্যাঁ, এখনো সবাই কিন্তু কাজ করছে না, এতক্ষণ মধ্যে পাল্টাল ঠিক করে দিয়ে সবাই কিন্তু আবার পড়ে গেছে, বুঝতে পেরেছো? সবাই পড়ে গেছে, তারা কিন্তু আর কাজ করছে না। কিন্তু রাতের বেলায় আবার হঠাৎ করে হলো কি, তারা আবার দাঁড়িয়ে গেছে। হ্যাঁ দেখো কি কি বলছে, যে দ্য ডেড ম্যান স্টুড টুগেদার। চারিদিকে রাত, তাই তো, কাম, দ্য মুন ওয়াজ হাই, কিন্তু হঠাৎ করে ডেডম্যানগুলো আবার স্টুড টুগেদার, অর স্টুড টুগেদার অন দ্য ডেক।
সবাই ডেকের উপরে দাঁড়িয়ে গেল ফর আ শার্নাল ডানজিয়ন ফিটার। শার্নাল ডানজিয়ন কি? মানে মৃত ব্যক্তিদের হাড়টা রাখে যে একটা। দেখো a charnel dungeon is a dark underground or confined space, often beneath a castle or in a crypt, used to store human corpse or skeletal remains. হ্যাঁ, মানে মানুষ মারা গেলে পারে তাদের হাড় আর বা তাদের বডি রাখার জন্য যে জায়গাটা, তাই বলছে। শার্নাল মিন্স রিলেটিং টু ডেথ অর বোনস অ্যান্ড ডানজন রিপ্রেজেন্টিং আ ম্যাকাবিয়ার টম লাইক রেপোজিটরি ফর দ্য ডেড। জায়গাটাকে বোঝাচ্ছে। শার্নাল মানে বডি আর ডানজন মানে জায়গাটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো ওই রকম সকল বডি যেন ওখানে রাখা ছিল, সেখান থেকে আবার সবাই জেগে উঠল। অল ফিক্সড অন মি দেয়ার স্টোনি আইজ, সবাই আমার দিকে তাকে, তাদের দৃষ্টি একদম আমার দিকে। দ্যাট ইন দ্য মুন ডিড গ্লিটার, আর চাঁদের আলো পরে তাদের চোখগুলো জল জল করছে, চকচক করছে। ঠিক আছে তো? দ্য প্যাং দ্য কার্স উইথ হুইচ দ্য ডাইড, এখনও তাদের চোখে আমি সেই ব্যথা যন্ত্রণা, সেই অভিশাপ দেখতে পাচ্ছি যেটা তাদের মারা যাওয়ার সময় চোখে যেটা ছিল, সেগুলো এখনও হ্যাড নেভার পাস্ট অ্যাওয়ে, সেই দৃষ্টি এখনও চলে যায়নি। আই কুড নট ড্র মাই আইজ ফ্রম দি আর্স, কিন্তু তাদের চোখ থেকে আমি আমার চোখ ফেরাতে পারছিলাম না। নন টার্ন আপ টু প্রে, না আমি প্রার্থনা করতে পারছিলাম। দেখো, নর টার্ন দেম আপ টু প্রে। অ্যান্ড নাও দিস স্পেল ওয়াজ স্ন্যাপড, হঠাৎ করে সেই মোহটা কেটে গেল। এতক্ষণ পর্যন্ত যে মোহটা তাদের ভিতর ছিল সেটা কি হলো বলো, কেটে গেল। ওয়ান্স মোর আই ভিউড দ্য ওশেন গ্রিন, এতক্ষণ ধরে যে সমুদ্রকে আমার পচা পানি উইসের তেলের মতো মনে হচ্ছিল, সেই সমুদ্রকে এখন কেমন মনে হচ্ছে? আই ভিউড দ্য ওশেন গ্রিন, সমুদ্র এখন সতেজ সবুজ মনে সবুজ। হচ্ছে। অ্যান্ড লুকড ফার ফোর্থ, তারপরে অনেক দূর পর্যন্ত তাকালাম। ইয়েট লিটিল স অফ হোয়াট হ্যাড এলস বিন সিন, এবং এতক্ষণ যা দেখতে পাচ্ছিলাম তার দেখতে পাচ্ছি না। লাইক ওয়ান দ্যাট অন আ লনসাম রোড, ঠিক আমার অবস্থা কেমন? মনে করো গভীর রাত তখন 2টা বা 3টা বাজে। ঠিক আছে তো? তুমি গ্রামের রাস্তা দিয়ে হঠাৎ করে আসতেছো, মনে করো কোনো একটা কারণে তোমার সঙ্গীরা সব তোমাকে ছেড়ে যার যার বাড়িতে ঢুকে গেল, তুমি এখন একা আছো। তোমার এখনও যেতে হবে 2-4 কিলোমিটার। ঠিক আছে তো? মাঝখানে শুধু মাঠ, কোনো রাস্তা, মানে মনে করো মানুষজন নাই। এই গ্রাম থেকে তোমাকে ওই গ্রামে যেতে হলে 2-3 কিলোমিটার একটা ফাঁকা মাঠ পার দিতে হবে, রাত তখন 2টা বাজে। কেমন লাগবে তোমার বলো? কেউ নাই সাথে। ভয়ে মাঝে মাঝে একটু পাখিতে সাউন্ড করলো, মনে হবে এই মনে ভূত আসতেছে নাকি। হ্যাঁ, তাই বলছে ঠিক ওইরকম আমার অবস্থা। লাইক ওয়ান দ্যাট অন আ লনসাম রোড ডাথ ওয়াক ইন ফেয়ার অ্যান্ড রেড অ্যান্ড হ্যাভিং ওয়ান্স টার্ন রাউন্ড ওয়াক্স অন, যে কী করে একবার পিছনে ফিরে আবার দৌড় দেয়, তাই তো? অ্যান্ড টার্নস নো মোর হি সেড, এবং তারপর কী করে পিছনে আর ফিরতে চায় না, মনে জন্য পিছনে কেউ আছে, ভূত টুত আছে। বিকজ হি নোজ হাউ ফ্রাইটেন্ড, দেখো ফ্রাইটফুল ফ্রেন্ড ডাথ ক্লোজ বিহাইন্ড হিম ট্রেড, যেন মনে হচ্ছে যেন কোনো ভূত পিছন পিছনে আসতেছে, তাই আর পিছনে চোখ ফিরতে আর ইচ্ছা করে না, একবার ফিরে আর একবার দৌড়। এরকম আর কি অবস্থায় আমারও। আমি ওই জায়গায় এতগুলো মানুষকে নিয়ে আছি, সবাই হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে তো? আর আমি ওর ভিতরে আছি, কী অবস্থা বুঝতে পারছো? বাট সুন দে আর ব্রেথ দ্য উইন্ড অন মি, কিন্তু হঠাৎ করে আমার উপর দিয়ে একটা বাতাস, মানে উইন্ডের মানে ব্রেথ যেন আমার গায়ের উপর দিয়ে চলে গেল। নর সাউন্ড নর মোশন মেড, তবে এই উইন্ডে কোনো সাউন্ডও হলো না, কোনো গতিও আসলো না, শুধু একটা সাউন্ড, মানে হালকা বাতাস যেন আমার উপর দিয়ে বয়ে গেল। ইটস পাথ ওয়াজ নট আপ অন দ্য সি, এই বাতাসটা যে কোন দিক দিয়ে আসলো আমরা বুঝতে পারিনি, এবং কোন দিক দিয়ে গেল আমরা বুঝতে পারিনি, কারণ সমুদ্রে কোনো রিপল বা শেড কিছুই সৃষ্টি করেনি। কারণ বাতাস যখন বয়ে যায়, সমুদ্রের পানির কি একটা ইয়া হয় না, ঢেউ হয় না, হালকা ছোট ছোট হলেও, বলো? জি তোমরা স্যার। এখন যদি খাল বিল বা পুকুরের পাড়ে বসো, দেখবো বাতাসের জন্য ওই নদীর খালে বা বিলে বা পুকুরে এক ধরনের ঢেউ হতেই থাকে। হুম, কেউ নাড়াচ্ছে না, কিন্তু তারপরেও একটা ছোট ছোট ঢেউ বয়ে যাচ্ছে, এগুলোকে বলে রিপল। তাই বলতেছে ইটস পাথ ওয়াজ নট আপন দ্য সি, এই যে বাতাসটা বয়ে গেল, এর এই বর যে বাতাসের যে পাতটা, সেটা সমুদ্রের উপর দিয়ে না, কারণ সমুদ্রের উপরে কোনো রিপল বা শেড আমরা কিছুই দেখতে পেলাম না। আর এর কারণে হলো কি, ইট রেইজ মাই হেয়ার, যে এই বাতাসটা বয়ে গেল মনে হলো কি কোনো ভূত। ওই যে বললাম, তুমি মনে করো রাত 2টার সময় যখন যাচ্ছ, হঠাৎ করে তোমার শরীরের উপর দিয়ে যদি একটা হালকা বাতাস বয়ে যায়, হ্যাঁ, তখন কেমন হবে? হুম, চুল খাড়া হয়ে যায়। মনে হবে যেন এই যে ভূত মনে আমার গায়ের পাশাপাশি চলে আসছে, তার শরীর থেকে যেন কী হচ্ছে, শ্বাস প্রশ্বাস বার হয়ে আমার শরীরে লাগতেছে, এরকমটা মনে হবে। তো আমারও অবস্থা সেই, বলছি ইট রেইজ মাই হেয়ার, ইট ফ্যান্ড মাই চিক, এবং সেই বাতাসটা যেন আমার গালে বয়ে গেল। লাইক আ মেডো গেল অফ স্প্রিং, হ্যাঁ, তাই তো স্প্রিংয়ে যখন ফাঁকা মাঠ দিয়ে একটা বাতাস বয়ে যায়, স্ট্রং উইন্ড বয়ে যায়,
দাঁড়িয়ে থাকলে যেমন আমাদের গায়ে এসে স্পর্শ করে, ওইরকম একটা বাতাস আমার গালে স্পর্শ করে গেল। ইট মিঙ্গেল স্ট্রেঞ্জলি উইথ মাই ফেয়ার, তাতে আমার ভয়ে মোটামুটি এক হয়ে গেলাম আমি। ইয়েট ইট ফেল লাইক ওয়েলকামিং, ভয় পেলেও আমার কাছে ওয়েলকামিং বা খুব ভালো মনে হলো। কারণ কি? গ্রহণযোগ্য মনে। কারণ কি? বাতাস বওয়া মানে কি আমার জন্য এখন খারাপ না ভালো বলো এই মুহূর্তে? ভালো। হ্যাঁ, ভালো। কারণ আমি বাতাস বইলে অন্তত আমার জাহাজটা চলবে এবং আমি আমার এলাকায় দ্রুত পৌঁছাতে পারবো। সুইফটলি সুইফটলি, কিন্তু আমার তো জাহাজ চলছেই। ইয়েট শি সেইলড সফট টু, হ্যাঁ বলতে সুইফটলি হলেও খুব সফটলি অ্যান্ড সুইফটলি জাহাজটা কিন্তু বয়ে চলছে। সুইটলি সুইটলি ব্লু দ্য ব্রিজ, হঠাৎ করে বাতাসে বইতে শুরু করলো। অন মি অ্যালোন ইট ব্লু, তবে এই বাতাসটা সোজ সোজ শুধুমাত্র আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, আর কোথাও না। কারণ সমুদ্রে কোনো চিহ্ন দেখছি না, পালে কোনো চিহ্ন দেখছি না নড়ার, শুধু যেন বাতাসটা আমার উপর দিয়ে বইছে। কিন্তু জাহাজ ঠিকই মানে কী হচ্ছে, দ্রুত চলছে। ও সম্ভবত ড্রিম অফ জয় বলছে ইজ, তখন বলছে কি, ইজ দিস ইনডিড দ্য লাইট হাউস টপ আই সি। ওই যে প্রথম যখন তারা জাহাজ চালাচ্ছিল নাকি, মানে যখন যাত্রা শুরু করেছিল, তখন ওখানে কি উল্লেখ করা হয়েছিল না যে পাহাড়, চার্চ, তাই তো, লাইট হাউস তারা ছেড়ে ছেড়ে যাচ্ছিল। হ্যাঁ, সেটা যেন কি কে হচ্ছে আবার যেন সে দেখতে পেলো। তাই তাই বলছে এটা কি স্বপ্ন নাকি? বলছে ইজ দিস ইনডিড দ্য লাইট হাউস টপ আই সি, আমি কি লাইট হাউস টপ দেখতে পাচ্ছি? ইজ দিস দ্য হিল, ইজ দিস দ্য কার্ক, আর ইজ দিস মাইন ওন কান্ট্রি। তার মানে কি জাহাজ চলতে চলতে তাকে অলরেডি তার দেশে নিয়ে আসছে নাকি? তার জায়গা মতো পৌঁছে দিয়েছে। কে পৌঁছে দিল তাকে বলো? ওই যে গুড স্পিরিটটা, তাই তো, যে স্পিরিটটা সমুদ্রের নিচ দিয়ে কি কি করছে, পরিচালনা করছে। ঠিক আছে, সবাই আছো লাইনে? জি স্যার। Yes, sir. ওকে, পড়াশোনা হচ্ছে তো নাকি? জি স্যার। Yes, sir. শিক্ষামন্ত্রীর হুমকি ধামকি শুনতেছো? জি স্যার। ভয়ে আছি স্যার। ভয় আছো? ভয় তো আইতে হবে। আমি থাকলে তো আরো ভয় লাগাই দিতাম একদিনে। পড়াশোনা করবা না, হ্যাঁ, কোথায় সার্টিফিকেট নিয়ে যাবা, এসব চলবে না। বুঝতে পারছো? জি স্যার স্যার। আমার মতে একদম ঠিক আছে। ঠিক মানে কি? পড়াশোনা দিয়ে লাভ কি ভাই? উচ্চশিক্ষা তোমার জন্য না। আমি তো বললাম যে আমি হলে কি করতাম, একদম এই যে অনার্স ভর্তি পরীক্ষা হবে, ইয়া হবে, একদম স্ট্রেইট আমার 50 জন ভর্তি হোক, তার দরকার নেই। সবার আমার উচ্চশিক্ষা দেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ উচ্চশিক্ষা তারা অপমান করতেছে। উচ্চশিক্ষা এবং উচ্চশিক্ষা যারা গ্রহণ করছে এরা এদের জন্য অপমানিত হচ্ছে। বুঝতে পেরেছ? একদম বাদ। জেলা ভিত্তিক একটা বা সর্বোচ্চ 2টা কলেজ থাকবে, তার ভিতরে আমি একটা জেলা থেকে এতজন উচ্চশিক্ষিত আমি ছেলে মেয়ে বার করব। এত উচ্চশিক্ষিত আমার দরকার নেই, যারা উচ্চশিক্ষার গুরুত্বই বোঝে না। ঠিক আছে তো? যারা একটা গাইড পড়ে উচ্চশিক্ষা শেষ করে, তারা দেশের জন্য কি উপকার করবে, তারা কি ফিলোসফিক্যাল আইডিয়া তৈরি করবে। এরা যখন এই উচ্চ পদে বসবে, তাদের ভিতরে তো টাকার চিন্তা হবে, তারা তো পশুবধ চিন্তা করবে, খাবার বা পোশাক বা টাকা পাওয়ার জন্য চিন্তা করবে। এদের ভিতরে তো মূল আইডিয়ালটা তৈরি হবে না। হবে বলো? যে ওই জায়গায় ওই উপরের লেভেলে বসলে একটা প্রপার চিন্তা তারা দেশের জন্য সমাজের জন্য করবে, তারা তো করছে না। তারা তো টাকা মারতেছে, তারা তো ধান্দাবাজি করে, তারা তো ঘুষ খাচ্ছে, তারা সমাজে যেটা হওয়ার কথা সেটা থেকে মেরে টেরে 2-10 টাকা যা যাচ্ছে জনগণকে তাই দিচ্ছে। এটা তো উচ্চশিক্ষা এরকমটা হওয়ার কথা না তো। বুঝতে পারছো তো? হ্যাঁ, একদম মানে কি স্যার স্টুডেন্টদেরকে সাইড দেওয়ার পাশাপাশি যদি স্যারদেরকে ওস্তাদদেরকে একটু দিত তাহলে আরো ভালো না হইতো, না, সেটা কারণ তো অনেকেই অবশ্যই। মানে শুধু এই শুধু শিক্ষক কেন, পুরো সিস্টেমে চলে আসবে। আমার বললাম তো, আমার যদি হতো আমি ধান্দা করতাম, প্রথমে হবে যে আমার সামর্থ্য কতটুকু আছে স্টুডেন্ট ধারণ করার। যে আমার কলেজে আমি একটা ক্লাসে 20 জন স্টুডেন্টের বেশি পড়াতে পারবো না, তাহলে আমার 20 জনকে ভর্তি করাতে হবে, তার বাইরে না। এবং সেই 20 জন স্টুডেন্টের জন্য কয়জন টিচার লাগবে, সেই টিচার আমার লাগবে, দক্ষ টিচার লাগবে এবং সৎ দক্ষ যোগ্য টিচার লাগবে, যাতে তাদেরকে লিড করতে পারে। স্টুডেন্টদেরকে পুরো ক্লাসরুমে আসতে হবে, অ্যাপ্লিকেশন ছাড়া কোনো অনুপস্থিতি থাকবে না। একজন স্টুডেন্ট ক্লাসে আসেনি মানে তার অ্যাপ্লিকেশন অফিসে জমা পড়ছে কিনা, অফিসে জমা নাই তাহলে 2 থেকে 3 দিন তাকে ইনফর্ম করা হবে, তারপর থেকে তাকে ডিসকলেজিয়েট করা হবে, তুমি বাদ, তোমার জন্য উচ্চশিক্ষা না। বুঝতে পারছো? এই সিস্টেম করলে অনেক ভালো হইবে, হ্যাঁ। কারণ কিছু ছাত্র দেখা যায় আমাদের জীবন শেষ, আর অনেক আছে জীবনে একদিন পড়ে
ভালো রেজাল্ট হয়েছে হুম, নকল মুখ করে। এটা কেন করছি? এটা এটা হচ্ছে কেন? কারণ তারা জানে যে এরকমটা হচ্ছে। অতএব এই সিস্টেমে চলতে হবে। আমার কলেজে তো আমার যতই পরিচিত হোক যে স্যার আমি কলেজে পরীক্ষা দিতে পারবো না, আমি বলছি তোমার অ্যাপ্লিকেশন স্যার আমি কোনো কিছু বলতে পারবো না। সে আমার পরিচিত হোক, যতই পরিচিত হোক, আমি আমার পরিচিত ব্যক্তিকে সুবিধা দেবো আলাদা করে, সেটা হতে পারে না। ঠিক আছে, কিছু জায়গায় আমাকে স্ট্রিক্ট হতে হবে। তোমরা তো এখন ইয়ার পরনি, থার্ড ইয়ারের অফ গ্রেট প্লেস বলে একটা ইয়ে আছে ফ্রান্সিস বেকনের, এরকম লোক আমাকে 5 দিন গ্রহণ করুক, 10 দিন গ্রহণ করুক, হয়তো আমার বাঙালিদের জন্য হয়তো আমার চিন্তা ভাবনাগুলো প্রয়োগযোগ্য হবে না, তারপরেও এটা করতাম। আমার দরকার নেই। যদি আমি না পারি তাহলে আমি ওই পথ যাবই না। আমার ওর জন্য ওই জায়গায় যাওয়ার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে। আর বই, উচ্চশিক্ষার জন্য বই, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বই আছে বলো তো? কোনো বই আছে? না স্যার, সাজেশন আছে হ্যাঁ, শুধু। কোনো প্রপার বই নেই। এখন তো মোটামুটি হ্যান্ড নোট পাওয়া যায়, তাই অল ইন ওয়ান পাওয়া যায়, যেখানে নাকি পুরো 10টা কোর্সের অল ইন ওয়ান, মানে একটা বই দিয়ে তুমি ফোর্থ ইয়ার, থার্ড ইয়ারে 8-9টা কোর্স শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে সম্ভব? এইগুলো এগুলো দেশের জন্য ক্ষতিকর। অতএব আমার প্রথম সিদ্ধান্ত হতো যে স্কুল কলেজের সক্ষমতা বাড়ানো, যদি আমার প্রয়োজন হয় আমি এত পার্সেন্ট ছেলেমেয়েদেরকে, যে একটা জেলাতে এতগুলো স্টুডেন্ট আছে, আমার ইয়ে থাকবে যে আমার এই জেলাতে এতগুলো জনগণ আছে এবং অলরেডি এইচএসসি পাস করেছে এতজন, তাহলে এতজনের ভিতর থেকে আমি সর্বোচ্চ 20-30% বা হচ্ছে আমার সক্ষমতা অনুসারে 10% বা 15% আমি উচ্চশিক্ষার জন্য গ্রহণ করবো, বাকিগুলোতে কারিগরিতে যাবে। তার মানে আমার এদেরকে আমি সক্ষমতা বাড়াবো। দ্বিতীয়ত হবে একদম ইনফর্মাল যে কোচিং বা প্রাইভেট চলছে এগুলোকে বন্ধ ঘোষণা। তাই তো, একদম বন্ধ ঘোষণা, কোনো প্রাইভেট কোচিং চলবে না। কারণ এগুলো শিক্ষাকে প্রপার জায়গা থেকে সরিয়ে এনে শুধু এক্সাম কেন্দ্রিক প্রিপারেশন করিয়ে দিচ্ছে। তাই নয় কি বলো? একদম এটা বন্ধ। কোনো, এবং সাথে সাথে গাইড বন্ধ। কোনো গাইড বই থাকবে না, পুরো শুধু টেক্সট বুক থাকবে এবং এই টেক্সট বুক ভিত্তিক ক্লাসরুমে পড়াশোনা চলবে। নোট প্রিপারেশন থেকে শুরু করে সব ক্লাসরুম ভিত্তিক গাইড চলবে। একজন টিচারের বিপরীতে 10জন থেকে 15জন করে স্টুডেন্ট আমার দেওয়া থাকবে। তারা তাদের ক্লাসরুমের বাইরে টিচারের সাথে যোগাযোগ করে তাদের বিষয়গুলোকে তারা প্রতিনিয়ত অ্যাসেস করাবে। তারপরে কি হবে? নোট গাইড বন্ধ হবে, পরীক্ষাগুলোকে ওইরকম স্ট্রিক্টলি গ্রহণ করা হবে এবং সার্টিফিকেটে দুটো জিনিস থাকবে। প্রথম জিনিস যেটা থাকবে যে আমার এই সেশনে একজন টিচার সর্বমোট এতটা ক্লাস নিয়েছে, তার মানে সর্বমোট তার 3000টা ক্লাস হয়েছে বা 300টা ক্লাস হয়েছে সব মিলে, সব সাবজেক্টের। সে এতটা ক্লাসের মধ্যে মনে করো 300টা ক্লাস হয়েছে, সে উপস্থিত ছিল 250টা, বা সে উপস্থিত ছিল 240টা, বা সে উপস্থিত ছিল 200টা। এইভাবে করে তার সার্টিফিকেটে লেখা থাকবে যে ক্লাসমুখী সে কতদিন ছিল। কারণ ক্লাসরুমে থাকার যে অ্যাক্টিভিটিগুলো, তার মানে সেইগুলোতে সে অংশগ্রহণ করেছে, তার মানে তার এক্সপিরিয়েন্সটা তার থেকে বেশি হবে যে কি, মানে 300টা যে ক্লাস করেছে বা 280টা যে ক্লাস করেছে, তার ভিতরে তার যে এক্সপিরিয়েন্স, তার থেকে যে 200টা ক্লাসগুলো, এক্সপিরিয়েন্সের কি পার্থক্য হবে না বলো? পার্থক্য হবে কিনা? জি হবে স্যার। স্যার। হবে, পার্থক্য হবে। কারণ ওই যে তুমি মনে করো সুন্দরবনে যাওনি, তুমি বই পড়ে কি সুন্দরবনে এক্সপিরিয়েন্স নিতে পারবা বলো? না স্যার। পারবো না। তার মানে তুমি হয়তো ফার্স্ট ক্লাস পেয়েছো, 200টা ক্লাস করেও তুমি নোট গাইড পড়ে হয়তো ফার্স্ট ক্লাস পেয়েছো, আর একজন 280টা ক্লাস করে হয়তো তোমার থেকে পয়েন্ট কম পেয়েছে। তাহলে এক্সপিরিয়েন্সের দিক থেকে কার বেশি হবে বলো তো? যে ক্লাস হ্যাঁ, যে করছে 280টা ক্লাস করেছে সে কিন্তু ওই 3 পয়েন্ট যে পেয়েছে, সে তার হয়তো মুখস্থবিদ্যা ভালো, তার হয়তো ভালো, সে বাসায় পড়ে এগুলোকে নোট গাইড পরে কভার করেছে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু তার নাই। তার মানে আমি দুটাই থাকবে, তার এক্সামে পাওয়া রেজাল্ট থাকবে, সাথে সাথে কতটা ক্লাস নেওয়া হয়েছিল এবং সে কতটা উপস্থিত ছিল সেটা উপরে সার্টিফিকেটে লেখা থাকবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো খুবই জরুরি। যদি আমি সত্যিকারেই মানে কি সার্ভিস ওরিয়েন্টেড একটা দেশের দক্ষ সার্ভিস হোল্ডার আমি যদি দিতে চাই, স্কুল কলেজ তো এগুলো করে মানে কি বলবো, এগুলোকে সৃষ্টি করে। স্কুল কলেজ হচ্ছে কি সার্ভিস হোল্ডার কি করে, তৈরি করে। তাহলে সেই সার্ভিস হোল্ডার তৈরিতে যদি ফাঁকিবাজি থাকে, তাহলে দেশ তো রসাতলে যাবে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। তাই না কি বলো? টাকা আছে, সড়ক অফিস আছে, এদিকে এ অফিস আছে, সে অফিস আছে, কিন্তু কার্যক্রম তো চলছে না, সব বন্ধ হয়ে আছে। অফিসাররা বসে বসে শুধু আমরা চা খাই আর হচ্ছে গল্প করি। এইটা হচ্ছে ব্যাপার। মানে স্যার পরিকল্পনা অনেক ভালো নিয়েছে, কিন্তু আমার মনে হয় না যে 100% এরা বাস্তবায়ন করতে পারবে। কারণ আমার মনে হয় না স্যার যে আমনের মতো 5জন শিক্ষকও বাংলাদেশে আছে সব দিক থেকে একদম মানে এরকমের সেরা ভাবে। না, শিক্ষক এই আছে, আমার কাছে মনে হয় যে শিক্ষক আছে, শিক্ষক যে না তা নাই, কিন্তু
পরিবেশ আমাদেরকে সেভাবে করে রাখছে, ফাঁকিবাজি করা বা এগুলো করা করে রাখছে। জি স্যার, পরিবেশ পরিস্থিতির জন্য হ্যাঁ, হচ্ছে এরকমটা সবাই। হয়েছে। আমার দেখা মতে অনেক দক্ষ শিক্ষক আছে, হ্যাঁ, হয়তো বা তাদেরকে এখন দক্ষ মনে হচ্ছে না, কিন্তু যখন আমি এই ফোর্সটা প্রয়োগ করব তখন দেখবা যে তারা তাদের দক্ষতাটাকেও প্রয়োগ করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এইটা মানে পরিবেশ খুব জরুরি। পরিবেশটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার উপর ডিপেন্ড করে, যে আমি অটো পাস দিব নাকি আমি তাদের পরীক্ষা দিয়ে তারপরে নিব, এটা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপরে। হঠাৎ করে একজন এমপি যদি বা একজন মিনিস্টার যদি বলে যে আমি এই সিদ্ধান্ত নিলাম, আসলে সচিবদের বা এদের কিছু বলার থাকে না, সিদ্ধান্ত তখন ওটা কার্যকর হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। এই যে দেখো, প্রাইমারি স্কুল ছুটির যে ঘোষণাটা, এটা এসে কে দিলেন বলো? প্রাইমারি স্কুল বা রমজানের মধ্যে বন্ধ, ছুটি করা করা হয় না কার্যকর? জি স্যার। এটা কিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো? নতুন শিক্ষামন্ত্রী। হুম, আচ্ছা একটু মিউট রাখো, আচ্ছা রিপিট হচ্ছে কথা। হুম, আচ্ছা যাও, তো ওটা বাদ দাও। তাই এখানে জাস্ট ওটা কথাটা বললাম যে পড়াশোনা ঠিকমতো করো। হ্যাঁ, প্রশ্ন বা যাই হোক, যাতে আমাদের এক্সপিরিয়েন্স ভালো হলে আমরা যেন করতে পারি। আর প্রশ্ন কখনো ট্রেডিশনাল কোশ্চেন হবে না, ঘুরাই ফেরাই কোশ্চেন হবে। একটা কোশ্চেনের সাথে পরবর্তী কোশ্চেনের কোনো মিল থাকবে না। কোশ্চেন করার অনেক পথ আছে, অনেক সিস্টেম আছে। একই প্রশ্নকে বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া যায়, ঠিক আছে? সরাসরি কোশ্চেন করা যাবে না, তাহলেই অরিজিনাল এক্সপিরিয়েন্সটা তৈরি হবে। আমরা দক্ষ লোক চাচ্ছি, সার্টিফিকেটধারী ওই সব আবল তাবল লোকের আমার কোনো দরকার নেই, যারা ওই মাস্টার্স পাস করে গিয়ে ঝাড়ুদারের অ্যাপ্লিকেশন করবে। তাহলে আসলে তাকে ঝাড়ুদার হিসেবে তৈরি করার কথা ছিল নাকি বলো? মাস্টার্স পাস করে যদি কেউ ঝাড়ুদার এই পদে যদি কেউ অ্যাপ্লাই করে, জি তাহলে আসলে তাকে ওই জায়গায় তো যেতেই দেওয়া উচিত হয়নি। বুঝতে পেরেছো? তো যা তার বলছে, উই ড্রিফটেড ওভার দ্য হারবার বার, এভাবে চলছে। হারবার দিয়ে আমাদের কী হলো, জাহাজ আটকে গেল। অ্যান্ড আই উইথ সবস ডিড প্রে, সব মানে কি, এক ধরনের ফোপানি কান্না নিয়ে আমি প্রার্থনা করলাম। ঠিক আছে তো, আমার হয়তো ধন্যবাদ জানালাম। ও লেট মি বি অ্যাওয়েক মাই গড, অর লেট মি স্লিপ অলওয়েজ। প্রার্থনাটা হচ্ছে কি, প্রার্থনাটা কি গডের কাছে বলো, এটা মনে রাখবা। হয় আমাকে উদ্ধার করুন, নয় আমাকে মেরে ফেলুন। হ্যাঁ, একদম আমাকে উদ্ধার করো। হ্যাঁ, আমার কনসাসনেসকে কী করে রিকভার করে আমাকে বাঁচিয়ে দাও, অথবা আমাকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়িয়ে দাও মানে কি, হ্যাঁ, মানে মেরে ফেলো নাকি? এই প্রার্থনা করলাম, এই কষ্ট আর সহ্য হয় না। দ্য হারবার বে ওয়াজ ক্লিয়ার গ্লাসের মতো চকচকে একদম হারবার বে, মানে যে উপসাগরটা যেখানে আমাদের জাহাজটা প্রবেশ করবে। সো স্মুথলি ইট ওয়াজ স্ট্রিমিং, এবং সুন্দর করে হারবারের জিনিসগুলোকে ছড়ানো আছে যাতে আমার জাহাজটা সেখানে যেতে পারে। অ্যান্ড অন দ্য বে দ্য মুন লাইট লে, আর চাঁদের আলো তো পড়তেছে বিয়েতে। অ্যান্ড দ্য শ্যাডো অফ দ্য মুন, লাইট এবং শ্যাডো মানে রিফ্লেকশন পড়ছে। মানে কি, যেমন সূর্যের আলো প্রথমে বা চাঁদের আলো যখন নদীতে পড়ে, নদীর থেকে আবার রিফ্লেক্টেড হয়ে হয়তো আশেপাশে যে সকল বাড়ি ঘর গাছ থাকে সেখানে রিফ্লেক্টেড হয়, ওটা হচ্ছে শ্যাডো অফ দ্য মুন। দ্য রক শোন ব্রাইট, আর ওই শ্যাডোটা পড়ে এবং চাঁদের আলো পড়ে পাশে যে পাহাড় রয়েছে তার যে পাথর রয়েছে সেগুলো চকচক করছে। দ্য কার্ক নো লেস, কার্কটাও কম মানে চকচক করছে না, মানে কম জল করছে না, এরকম আর কি। মানে সব কিছু ব্রাইট লাগতেছে চাঁদের আলো পরে। দ্যাট স্ট্যান্ড অ্যাবভ দ্য রক, তাহলে রকের উপরে দাঁড়িয়ে আছে কার্ক, মানে পাহাড়ের উপরে চার্চ, তাহলে পাহাড়ও এবং চার্চ উভয়ই চাঁদের আলো পরে কী করছে, ব্রাইটলি শাইন করছে। দ্য মুনলাইট স্টিপড ইন দ্য স্টিলনেস, আর মুনলাইট কী করছে, পড়ছে একদম শান্তভাবে। দ্য স্টিডি, কোথায় পড়ছে, দ্য স্টিডি ওয়েদার কক। ওয়েদার কক বুঝি আমরা, বলো। জি স্যার, বায়ু নির্দেশক, হ্যাঁ, যে এক রুস্টার ধরনের শেপ। দেখবা যে আবহাওয়া অফিসগুলোতে থাকে নাকি, সারা দিন সারা রাত পড়তে থাকে, এই যে এরকম। বা হচ্ছে তোমার বিমানবন্দর বা এগুলোতে থাকে, এই যে এটা, তার উপরেও কি পড়ছে, আলো পড়ছে। এইটা মনে করো পাহাড়ের উপরে এই যে চার্চ, তার উপরে এটা সিস্টেমে। সরি, তার বলছে কি, অ্যান্ড দ্য বে ওয়াজ হোয়াইট উইথ সাইলেন্ট লাইট টিল রাইজিং ফ্রম দ্য সেম। ওই একইভাবে বে বা পানির উপরে চাঁদের আলো পরে হোয়াইট লাগতেছে। দ্য বে ওয়াজ হোয়াইট উইথ সাইলেন্ট লাইট টিল রাইজিং ফ্রম দ্য সেম। ফুল ম্যানি শেপস অ্যান্ড শ্যাডোজ ওয়ার, সেখান থেকে তৈরি হচ্ছে কি, অসংখ্য শ্যাডো, অসংখ্য ছায়া, অসংখ্য শেপ ইন ক্রিমসন কালার স্কেম। সেগুলো আবার কোন কালারে, ক্রিমসন কালারের। আর লিটিল ডিস্ট্যান্ট ফ্রম দ্য প্রো মানে হচ্ছে জাহাজের যে অগ্রভাগ, সেখান থেকে একটু দূরে
দোজ ক্রিমসন শ্যাডোজ ওয়ার। ক্রিমসন মিন্স রেড, তাই তো? রেড রেড, কালার। যেটা রেড কিন্তু এক ধরনের রক্ত জমে গেলে যেমনটা হয় ওইরকম আর কি। আই টার্ন মাই আইজ আপন দ্য ডেক। ঠিক তখন আমি করলাম কি, আমার যে জাহাজের ডেক তার উপরে যখন আমি চোখ ফেরালাম, ও ক্রাইস্ট, হোয়াট স আই দেয়ার, সেখানে আমি কি দেখলাম? ইজ কর্স লে ফ্ল্যাট, প্রত্যেকটা মৃত বডি ফ্ল্যাট পড়ে আছে, লাইফলেস অ্যান্ড ফ্ল্যাট, অ্যান্ড বাই দ্য হলি রড, তাই তো? সরি, বাই দ্য হলি রুড, রুড মানে হচ্ছে ক্রস, তাই তো? আ ম্যান অল লাইট অ্যান্ড আ সেরাপ ম্যান, এবং দেখলাম প্রত্যেকটা বডির উপরে একজন করে মানুষ দাঁড়া আছে, কিসের? লাইটের, আলোর, মানে বডি দাঁড়িয়ে নেই, তার উপরে কি দাঁড়িয়ে আছে? সেরাপ ম্যান মিনস অ্যাঞ্জেল, লাইট অ্যাঞ্জেল দাঁড়িয়ে আছে। অন এভরি কর্স দেয়ার স্টুড, প্রত্যেকটা কর্স বা বডির উপরে একটা করে অ্যাঞ্জেল দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? ওই অ্যাঞ্জেলের রিফ্লেকশনটা পড়ছিল ওইগুলোর উপরে। তাই বলছে দিস সেরাপ ব্যান্ড, ব্যান্ড মানে দল, এই যে অ্যাঞ্জেলের দল, ইচ ওয়েভ হিজ হ্যান্ড, সবাই যেন হাত নাড়াচ্ছে, মানে যেমন ওই সমুদ্র সৈকতে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে সংকেত দেওয়ার জন্য যেমন জাহাজে থাকা মানুষগুলো হাত নাড়ায় যে আমরা পৌঁছে গেছি, ওরকমভাবে অসংখ্য অ্যাঞ্জেল, ওই প্রত্যেকটা মানে অসংখ্য মানে এই যতগুলো বডি ছিল, বডির উপরে একটা করে অ্যাঞ্জেল যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়ছে, এবং দেখতে লাগছে কি, ইট ওয়াজ আ হেভেনলি সাইট, সত্যি একটা স্বর্গীয় একটা দৃশ্য যেন আমি দেখলাম। দে স্টুড অ্যাজ সিগন্যালস টু দ্য ল্যান্ড, তারা দাঁড়িয়ে আছে কারণ কি, তারা সিগন্যাল পাঠাচ্ছে। ইচ ওয়ান আ লাইভলি লাইট, প্রত্যেকজনকে দেখতেছে একদম সুন্দর আলোর মতো লাগতেছে, আর তারা হাত নাড়ছে। এই হাত নাড়ার মাধ্যমে তারা ওই ল্যান্ডে কি করছে? সংকেত পাঠাচ্ছে সিগন্যাল যেন দিচ্ছে। জাহাজটাকে উদ্ধার করতে মানুষ আসে। দিস সেরাপ ব্যান্ড ইজ ওয়েভ ইজ হ্যান্ড, নো ভয়েস ডিড দে ইম্পার্ট, কিন্তু তাদের ভিতর থেকে কোনো মানে কোনো কথা বার হচ্ছে না, নো ভয়েস, বাট ও দ্য সাইলেন্স স্যাং লাইক মিউজিক অন মাই হার্ট। হ্যাঁ, মানে কোনো সাউন্ড না থাকলেও এই নীরবতাটাই এত সুমধুর লাগছে যেন একটা মিউজিকের মতো আমার হৃদয়ে এসে ধাক্কা, মানে ইয়ে হয়েছে, গ্রচিত হয়েছে। তাই বলছে দ্য সাইলেন্স স্যাং লাইক মিউজিক অন মাই হার্ট, বাট সুন আই হার্ড দ্য ড্যাশ অফ ওয়ার্স, আর সে কারণে আমি হঠাৎ করে শুনলাম কেউ যেন নৌকা নিয়ে আসতেছে, নৌকার সাথে ওয়ার মানে বুঝো তো, ওর মানে কি, বৈঠা বৈঠা, বৈঠা। বৈঠার যে সাউন্ড, সেই ড্যাশিং সাউন্ডটা আমি শুনতে পেলাম। আই হার্ড দ্য পাইলট চিয়ার, শুনতে পেলাম যে ওই নৌকার যে পাইলট, তাই তো, সে যেন কি করছে, চিৎকার করে কথা বলছে। মাই হেড ওয়াজ টার্ন পারফোর্স অ্যাওয়ে, এটা শুনে যখন আমি আমার মাথা ঘুরালাম, অ্যান্ড আই স আ বোট অ্যাপেয়ার, দেখলাম একটা নৌকা আসতেছে। দ্য পাইলট অ্যান্ড দ্য পাইলটস বয়, নৌকাতে আছে কি, পাইলট আছে এবং পাইলটের ছেলে আছে। আই হার্ড দেম কামিং ফাস্ট, দেখলাম যে তারা খুব দ্রুত এগিয়ে আসতেছে। তখন আমার প্রার্থনা হচ্ছে, ডিয়ার লর্ড ইন হেভেন, ইট ওয়াজ আ জয়, এটা সত্যি আনন্দের। দ্য ডেড মেন কুড নট ব্লাস্ট, যে আনন্দটা কি মৃত বডি থেকে আসবে, বলো? মানে ওই ডেড ম্যানরাও নষ্ট করতে হ্যাঁ, পারবে না। কারণ বলছি ইট ওয়াজ আ জয় দ্যাট দ্য ডেড মেন কুড নট ব্লাস্ট, মানে সব কিছু ঠিক আছে, কোনো মানে কি বলবো, ডেড বডিগুলো ডেকে পড়ে আছে, সেগুলো ব্লাস্ট হয়নি, নষ্ট হয়ে যায়নি, ঠিক আছে তো? ওদিকে আবার পাইলট এবং পাইলট বয় আসতেছে, সব কিছু মিলে নিজেকে ধন্য মনে হচ্ছে নাকি। এছাড়াও তাহলে নৌকাতে ছিল প্রথমে দুইজন, পাইলট অ্যান্ড পাইলট বয়, পরে বলছে আই স আ থার্ড, আই হার্ড হিজ ভয়েস, সেখানে আমি আরেকজনকে শুনলাম তার কণ্ঠস্বর, ইট ইজ দ্য হারমিট গুড, সেখানে ছিল একজন কে, বলো? হারপিট। হ্যাঁ, একজন হারমিট, হারমিটকে গুড বলা মানে কি, দক্ষ, তাই তো, বা হচ্ছে সৎ, একজন হারমিটের কথা শুনতে পেলাম। হি সিংস লাউড হিজ গডলি হিম, একটু মিউট রাখতে স্যার হবে। হারমিট কি? সন্ন্যাসী। হারমিট বুঝো নাই? হারমিট মানে হচ্ছে সাধু বা সন্ন্যাসী, যারা ধ্যান করে জঙ্গলে বসে, ইয়া করে, এই যে এরকম। হ্যাঁ, তিনটা নাবেতেও ছিল হারমিট। এই যে দেখো ধ্যান করছে, গাছের নিচে বসে তারা ধ্যান করছে, এটাকে হারমিট বলা হয়। কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, ইট ইজ দ্য হারমিট গুড, হয়তো পরিচিত হারমিটা, তাই দা ইউজ করা হয়েছে। হি সিংস লাউড হিজ গডলি হিমস দ্যাট মেক্স ইন দ্য উড, ওই যে যে জঙ্গলে বসে সে তার সেই ধর্মীয় গানগুলো গায়। হি উইল শিপ মাই সোল, সে আমার সোলকে কি করবে, শিপ মানে কি, পাপ হইতে হ্যাঁ, পাপ মুক্ত মুক্ত করবে। করবে। হি উইল ওয়াশ অ্যাওয়ে দ্য অ্যালবার্টাস ব্লাড, আমার শরীরের যে অ্যালবার্টাসের ব্লাড লেগে আছে, আমার অন্তরে যে লেগে আছে, সেটাকে তিনি হয়তো ওয়াশ করবেন, ধুয়ে দিবেন। এবার হচ্ছে কি, দ্য হারমিট গুড লিভস ইন দ্যাট উড, এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে না,
ওই জঙ্গলে ওই হারমিট বসবাস করে। হুই স্লপস ডাউন টু দ্য সি, যে জঙ্গলটা এই সমুদ্রের সাথে মিশে গেছে স্লপিং হয়ে। হাউ লাউডলি হিজ সুইট ভয়েস হি হিয়ার রিয়ার্স, কি সুন্দর করে তার সুন্দর কণ্ঠস্বর দিয়ে সে তার গানগুলো গায়। হি লাভস টু টক উইথ ম্যারিনার্স, সেই ম্যারিনারদের সাথে কথা বলতে পছন্দ করে, দ্যাট কাম ফ্রম আ ফার কান্ট্রি, যারা ওই দূর দূর দেশ থেকে আসে। সুতরাং হি নিলস অ্যাট মর্ন, সে সকালে প্রার্থনা করে, সকালে, দুপুরে, ইভিনিংয়ে। তাই বলছে হি নিলস অ্যাট মর্ন, নুন অ্যান্ড ইভ, হি হ্যাভ দ্য কুশন পাম্প, তার একটা কুশনও আছে, তাই তো, নরম, যেটাতে ওই যে নীল করার সময় কাজে লাগে হাঁটুতে। ইট ইজ দ্য মস দ্যাট হোলি হাইডস দ্য রুটেড ওক, তার এই কুশনটা কী দিয়ে তৈরি বলো? মস দিয়ে তৈরি। মস দিয়ে। হ্যাঁ, যে মস কী করে আছে, ওই যে ওক গাছটা আছে না, ওক গাছের শিকড় যেটাকে পুরো ঢেকে রেখেছে, সেই মস দিয়ে তার এই পাম্পটা তৈরি করা। দ্য স্কিপ বোট নিয়ার্ড, ছোটো যে বোটটা আমার কাছে আসতেছে সেটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতেছে। আই হার্ড দেম টক, ওয়াই, তখন আরেকজন যেন বলতেছে, ওয়াই দিস ইজ স্ট্রেঞ্জ আই ট্রু, সত্যি এটা অদ্ভুত জিনিস। হোয়ার আর দোজ লাইট সো ম্যানি অ্যান্ড ফেয়ার, এত সুন্দর সুন্দর লাইট কোত্থেকে আসতেছে, কারা এরা? দ্যাট সিগন্যাল মেড বাট নাও, এতক্ষণ ধরে যারা সিগন্যাল পাঠাচ্ছিল, তাই তো, সেই সুন্দর লাইট যে মানুষগুলো, এগুলো কারা, কোথা থেকে আসছে? স্ট্রেঞ্জ বাই মাই ফেথ, সত্যি অদ্ভুত, দ্য হারমিট সেড, হারমিটও বলতেছে। অ্যান্ড দি আনসার্ড নট আওয়ার চিয়ার, আমরা তাকে ডাকতেছি, তারা আমাদের কথার কোনো আনসার করছে না। দ্য প্ল্যাঙ্কস লুক র্যাপড, জাহাজের প্ল্যাঙ্কটা তো দেখে মনে হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। অ্যান্ড সি দিস সেলস, বলছে এই সেলগুলো দেখো, হাউ থিন দে আর অ্যান্ড শেয়ার, সেলগুলো কেমন থিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, পাতলা হয়ে আছে। আই নেভার সো অট লাইক দেম, এদের মতো আমি কখনো দেখি নাই। আনলেস পার্সনস ইট ওয়ার, হ্যাঁ, ব্রোন স্কেলিটন অফ লিভস দ্যাট ল্যাগ মাই ফরেস্ট ব্রুক অ্যালং, হ্যাঁ, আমি দেখেছি পাতার স্কেলিটন, দেখছি যেগুলো পাতার স্কেলিটন, বুঝো? যে সকল পাতা রাইট। মাটিতে পড়ে গেলে উপরের যে ইয়াগুলো, মানে পাতার যে কি বলবো ওগুলোকে, শিরা হ্যাঁ, উপশিরা। শিরাগুলো দেখা যায়, তখন স্কেলিটনের মতো মনে হয় না? দেখো, এই যে মনে করো পাতা, পাতাটা শুকিয়ে গিয়ে কি হয়েছে, উপরের যে পাতার যে সকল সবুজ অংশগুলো সেগুলো ঝরে গেছে, গিয়ে শুধু স্কেলিটনটা আছে। তাই ওদের পালটাও এরকম লাগতেছে দেখতে, হ্যাঁ, তারপর দেখে যে সবুজ অংশ ঝরে গিয়ে এরকম হয়ে যাওয়া। তাই বলছে এগুলো আমি দেখছি, হারমিট বলতেছে, কিন্তু এরকম জাহাজ আমি দেখি নাই। তাই বলছে ব্রুক, দেখো, ব্রাউন স্কেলিটন অফ লিভস দ্যাট ল্যাগ মাই ফরেস্ট ব্রুক অ্যালং, যেগুলো আমার এই ফরেস্ট যে ব্রুক আছে, ঝর্ণা আছে বা নদী আছে, তার পাশ দিয়ে দেখা যায় যে অসংখ্য পাতা পড়ে থাকে, ওগুলো সবুজ অংশগুলো পচে গিয়ে স্কেলিটনটা দেখা যায়, এগুলো আমি দেখছি, কিন্তু এরকম জাহাজ দেখি নাই। হোয়েন দ্য আইভি টোড ইজ হেভি উইথ স্নো অ্যান্ড দ্য আউলেট হুপস টু দ্য ওলফ বিলো দ্যাট ইটস শি ওলফস ইয়াং। কখন দেখছি, দেখো এই জায়গায় একটা ইমেজ আছে এখানে, তাই না, যে যখন এগুলো কেন হয়, হোয়েন দ্য আইভি টোড ইজ হেভি উইথ স্নো, আইভি টোড মানে কি হলো, আইভি যে লতা জোফ, তাই তো, যেখানে কি থাকে, ওই স্নো পড়ে যায়, দিয়ে জমে যায়, তারপর যখন স্নোগুলো আস্তে আস্তে চলে যায়, তখন দেখো যে পাতাগুলো পচে গিয়ে শুধু তার কঙ্কালগুলো দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে কি, দ্য আউলেট হুপস টু দ্য ওলফ বিলো, আবার যখন কি হয়, মানে ওই সময়ের কথা বলছে, যখন আউলকে ডাকতে দেখা যায়, কি দেখছে নিচে একটা ওলফ কি করছে, সে একটা, তার নিজের বাচ্চাকে হ্যাঁ, খেয়ে বলছে ইটস দ্য শি ওলফস ইয়ং, একটা ওলফ আর একজন শি ওলফের যে ছোট বাচ্চা, সেটাকে সে হয়তো খাচ্ছে, তার কঙ্কাল দেখছি। ওই বাচ্চাটা খাওয়ার পর কি হবে, তার কঙ্কাল পড়ে থাকবে না, বলো? জি স্যার। এরকম কঙ্কাল দেখছি আমি, পাতার কঙ্কাল দেখছি, পশুর কঙ্কাল দেখছি, কিন্তু এই জাহাজের এই কঙ্কাল ভাব আমি তো কখনো দেখি নাই। ডিয়ার লর্ড, তখন পাইলট বলছে, ইট হ্যাথ আ ফিয়েন্ডিশ লুক, এটা ভুতুড়ে লোক লাগতেছে। দ্য পাইলট মেড রিপ্লাই, আই এম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। পুশ অন তাতে চলো, সেড দ্য হারমিট চিয়ারলি, বলছে ভয় পাওয়ার কারণে তুমি চলো যাও, মানে হারমিট চাচ্ছে এটা দেখতে। দ্য বোট কেম ক্লোজার টু দ্য শিপ, আস্তে আস্তে, অ্যান্ড আই নট স্পেক নট টায়ার্ড, আমি কিন্তু কোনো কথাও বলছি না, নড়ছিও না। বাট দ্য বোট কেম ক্লোজ বিনিথ দ্য শিপের কাছাকাছি আসলো যখন, অ্যান্ড স্ট্রেইট আ সাউন্ড ওয়াজ হার্ড, তখন একটা সাউন্ড শোনা গেল। কি সাউন্ড শোনা গেল? আন্ডার দ্য ওয়াটার ইট ওয়ার রাম্বল, জাহাজের নিচে যে পানি নিচে এক ধরনের রাম্বলিং সাউন্ড হচ্ছে, যেমন পানি ঘোরালে পারে যে সাউন্ডটা হয়, তাই তো, সেরকম একটা রাম্বল সাউন্ড হলো। স্টিল লাউডার অ্যান্ড মোর ড্রেড, সাউন্ডটা খুবই ভয়ানক এবং উচ্চস্বরে হচ্ছে। ইট রিচ দ্য শিপ, এবং পুরো সাউন্ডটার নিচ থেকে পুরো জাহাজে পৌঁছে গেছে। অ্যান্ড ইট স্প্লিট দ্য বে, এবং সমুদ্রের যে বে আছে, তাই তো, উপসাগর,
তাই তো, সেই সাগরটাকেও যেন ভাগ করে দিয়েছে এই সাউন্ড, মানে যেন ভেঙে ফেলেছে। দ্য শিপ ওয়েন্ট ডাউন লাইক লিড। আর ওই সাউন্ড হতে হতে হঠাৎ করে হলো কি, বেটা যেন ভাগ হয়ে গেল, পানি যেন সরে গেল, আর জাহাজটা হঠাৎ করে লিডের মতো করে শিপটা কি হলো, পানির নিচে তলিয়ে গেল। ডুবে গেল। হুম। স্যার ক্লাস তো শেষ হয়ে যাবে 2 মিনিটে স্যার। আবার লিঙ্ক দিব, আবার যুক্ত হবা, ঠিক আছে? তাহলে দ্য শিপ ওয়েন্ট ডাউন লাইক লিড, স্টার্নড বাই দ্যাট লাউড অ্যান্ড ড্রেডফুল সাউন্ড। এইরকম অদ্ভুত ভয়ানক উচ্চস্বরের সাউন্ড শুনে অবাক হয়ে স্টার্ন হয়ে গেল সবাই, হ্যাঁ, মানে অবাক করে কি হয়ে গেল, অ্যামেজড হয়ে গেল। হুই স্কাই অ্যান্ড ওশেন স্মোট, যেন পুরো আকাশটা, পুরো সমুদ্রটাও যেন, মানে কি বলবো, হতবাক হয়ে গেল। ওই শব্দে আচ্ছন্ন হয়ে গেছে। যেমন দ্য লাইক ওয়ান দ্যাট হ্যাড বিন 7 days ড্রাউন্ড, মাই বডি লে অ্যাফ্লট। আর আমার দেখো জাহাজ কিন্তু ডুবে গেছে, কিন্তু আমার কি অবস্থা, ঠিক 7 দিনের মৃত বডি যেমন পানিতে ভাসে, ওরকম আমি ভেসেছিলাম। বাট সুইফট অ্যাজ ড্রিম, কিন্তু স্বপ্নের মতো, মাই সেলফ আই ফাউন্ড উইথ ইন দ্য পাইলটস বোট। আমি যখন জেগে উঠলাম তখন দেখলাম কি, আমি তো নৌকার উপর। দেখো তাহলে কি হলো, ওদের জাহাজ কি আছে না ডুবে গেছে, পুরো ডুবে গেছে। জাহাজ ডুবে গেছে, শুধু উনি ভেসে আছেন। অন্যান্য বডিগুলোর কি হলো আর বলা হলো না, শুধুমাত্র আমাদের অ্যানশিয়েন্ট ম্যানের ভেসে থাকলো। চোখ খুলে দেখে সে কি, তার মনে হলো সে ভেসে আছে, কিন্তু চোখ খুলে দেখে সে পাইলটসের বোটে। মানে পুরো অদ্ভুত কাহিনী, কিভাবে এটা সম্ভব। আচ্ছা আমি একটু কেটে দিচ্ছি তাহলে, ক্লাস 2 কেটে আবার নতুন করে যুক্ত করছি। হ্যাঁ, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, স্যার আপনার মেয়ের নাম কি রেখেছেন? হাই হাই, তুমি এখনো নাম জানো না? হুম, পূর্ণতা। হ্যাঁ এই তো দেখো, সবাই জেনে গেছে, তুমি এখনো জানো না, তাহলে কেন করে হলো? সুন্দর হয়েছে নাম। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে শুরু করি এখান থেকে। তাই বলছে সে আপন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি হচ্ছে, ঘূর্ণিপাত। হ্যাঁ, বাতাস যখন ঘূর্ণিপাত দেয়, বাতাসের কারণে বা হচ্ছে কোনো কিছু ডুবে গেলে পারে দেখবে একটা পাক হয়, হয় না? বা ভূমিকম্প হলে পারে কি হয়, সমুদ্রের মধ্যে একটা পানি ঘুরতে থাকে, ওটা হচ্ছে ওয়ার্ল্ড। তাই বলছে আপন দ্য ওয়ার্ল্ড হোয়ার স্যাং দ্য শিপ, দ্য বোট স্পান রাউন্ড অ্যান্ড রাউন্ড। তাহলে জাহাজটা ডুবে যাওয়ার সময় নৌকাটাও যেহেতু তার পাশাপাশি ছিল, ওই ঘূর্ণিপাকের মধ্যে তার বোটটাও পড়ে গেছে। হ্যাঁ, বোটটাও খানিকক্ষণ পাক খাইলো। অ্যান্ড অল ওয়াজ স্টিল, তারপরে একসময় সব স্থির হয়ে গেল। সেভ দ্য হিল ওয়াজ টেলিং অফ দ্য সাউন্ড, সব কিছু স্থির হয়ে গেল, কিন্তু ওই যে সাউন্ডটা যেটা তৈরি হয়েছিল এই জাহাজটা ডুবে যাওয়ার কারণে, সেটা যেন টেলিং অফ দ্য সাউন্ড। কে বলছে? হিল। হিল মানে কি? পাহাড়। পাহাড়ে সাউন্ডটা টেল করছে, মানে কি? হ্যাঁ, প্রতিধ্বনিত হচ্ছে, ইকো হচ্ছে। দেখো কিভাবে কবি কথাগুলো বলেন। হ্যাঁ, যে দ্য হিল ওয়াজ টেলিং অফ দ্য সাউন্ড, মানে যে সাউন্ডটা তৈরি হয়েছিল সেই সাউন্ডের এখানে সব কিছু স্টিল হয়ে গেছে, কিন্তু সাউন্ড এখনও পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এরকম একটা সাউন্ড হওয়ার মাধ্যম দিয়ে পুরো জাহাজটা ডুবে গেল, আর আমি পাইলটের নৌকায় চলে গেলাম। আই মুভ মাই লিপস, তাহলে পাইলটটা তো মনে করছে আমি মারা গেছি নাকি? আমি তো অজ্ঞান ছিলাম, কিন্তু যেই মাত্র আমি চোখ খুলে আমি মুখ বা ঠোঁট নড়ালাম, দ্য পাইলট ফ্রিকড, সে তো মোটামুটি চিৎকার করে উঠলো। অ্যান্ড ফেল ডাউন ইন আ ফিট, সেও অজ্ঞান হয়ে গেল। অ্যান্ড দ্য হলি হারমিট রেইজ হিজ আইস অ্যান্ড ফ্রেইড হোয়ার ডিড সিট, যেখানে সে বসেছিল সেখান থেকে সে চোখ তুলে তাকিয়ে প্রার্থনা করতে শুরু করলো। তখন আই টুক দ্য ওয়ার্ডস, তখন আমি করলাম কি, আমি নিজেই বৈঠা নিলাম, যেহেতু ওই যে পাইলট যেহেতু অজ্ঞান হয়ে গেছে। আর অন্যদিকে দ্য পাইলটস বয় হু নাও ডাথ ক্রেজি গো, সে তো মোটামুটি পাগল হয়ে গেছে ভয়ে। ঠিক আছে, তো পাগল হয়ে কী করছে? লাফ লাউড, সে হাসতেছে। অ্যান্ড লং অ্যান্ড অল দ্য হোয়াইল হিজ আইজ ওয়েন্ট টু অ্যান্ড ফ্রো, মানে আমার দিকে তাকিয়ে আমার এই, সে মনে করছে আমি মনে মৃত বডি, আমি আবার কীভাবে নৌকার বৈঠা নিয়ে আমি নৌকা চালাতে শুরু করলাম। এটা দেখে সে মোটামুটি হো হো করে হাসতে শুরু করছে। ঠিক আছে, দীর্ঘক্ষণ ধরে হাসছে আর এদিক ওদিক তাকাচ্ছে। তাই বলছে হা হা কোথি ফুল প্লেন আই সি দ্য ডেভিল নোজ হাউ টু ট্রো, তখন সে বলতেছে কি, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে ডেভিলও নাকি নৌকা চালাতে জানে। হ্যাঁ দেখো, দ্য ডেভিল নোজ হাউ টু রো। তাহলে এই যে বালকটা মনে করছে কি,
যে এটা হয়তো মৃত বডি নাকি, হ্যাঁ? জি স্যার। তাই জন্য সে হাসতে শুরু করছে। অ্যান্ড নাও অল ইন মাই ওন কান্ট্রি, অতএব আমি এখন আমার দেশে। আই স্টুড অন দ্য ফার্ম ল্যান্ড, উঠে পড়লাম ল্যান্ডে। দ্য হারমিট স্টেপড ফোর্থ ফ্রম দ্য বোট, নৌকা থেকে হারমিটও আসলো। অ্যান্ড স্কার্সলি হি কুড স্ট্যান্ড, সে যেন আর দাঁড়াতে পারতেছে না, এমন অবস্থা। তখন আমি বলতেছি, ও শিপ মি হলি ম্যান, আমাকে পবিত্রকরণ করো, হ্যাঁ, আমাকে পাপমুক্ত করো। দ্য হারমিট ক্রস ইজ ব্রো, তখন হারমিট আমার দিকে ব্রু কুসকে বলতেছে, সে কুইক কোদ হি, আই বিট দিস সে, তুমি তাড়াতাড়ি বলো। হোয়াট ম্যানার অফ ম্যানার দাও, তুমি কি মানুষ না মৃত বডি, তুমি কোন ধরনের মানুষ আমাকে বলো তো। এটা হারমিট বলতেছে। ফোর্থ উইথ দিস ফ্রেম অফ মাইন্ড ওয়াজ রেন্স, তখন আমি আমার গল্পটা বললাম, মানে মাইন্ড বা কি, ফ্রেম অফ মাই মাইন্ড ওয়াজ রেন্স। রেন্স মানে কি, একদম চিপে বলা, মানে মনের কথা কি করে বলা, বলো, বলে দেওয়া, একদম খুলে খুলে বলা, হ্যাঁ, উইথ ও ফুল অ্যাগনি, প্রচুর একটা কষ্ট যন্ত্রণা নিয়ে আমি আমার আমার যে ফ্রেম, আমার যে গল্প, আমার যে কাহিনীটা, তাকে আমি বললাম। উইথ ফোর্স, তাকে হুইচ ফোর্স মি টু বিগিন মাই টেল, ঠিক আছে তো। এইভাবে আমি আমার গল্পটা বলা শুরু হলো, মানে যখনই সে বলছে তখন আমার বডিটা কেমন একটু পাক খেয়ে উঠলো, একটু যেন মানে কী বলো, রেঞ্জ করলো। রেঞ্জ মানে কি, টুইস্ট করা। এবং তখন সে আমার গল্পটা বলতে আমাকে ফোর্স করলো। অ্যান্ড দেন ইট লেফট মি ফ্রি, আর যখন গল্পটা বলা হয়ে গেল তখন নিজেকে একটু ফ্রি মনে হলো, ঠিক আছে তো। মানে গল্পটা বললেই নিজেকে ফ্রি মনে হয়। যেমন হচ্ছে যারা হচ্ছে নেশা করে, নেশা উঠলে কি কি হয় বটে তো, নেশা উঠলে কি ঘটনা সত্য ঘটে, কথা বলে যাই হ্যাঁ, খালি। মাথা ঠিক থাকে না, শরীর টরীর চুলকাতে শুরু করে। তারপর নেশা করলে যখন আবার সব ঠিক হয়ে যায়, ওরকম তার অবস্থা হয়। যখনই শরীরের ভিতরে একটা ব্যথা যন্ত্রণা তৈরি হয় পাপ বোধে, তখন গল্পটা আবার বলতে হয়, গল্প বললে আবার সব ঠিক হয়ে যায়। সিন্স দেন, তার তখন থেকেই, অ্যাট অ্যান আনসার্টেন আওয়ার, মানে কখন, কোনো এক অনির্দিষ্ট সময়ে, দ্যাট অ্যাগনি রিটার্নস, ওই শারীরিক অ্যাগনিটা আবার আসে। আর যে আসে, টিল মাই গসলি টেল ইজ টোল্ড, যখন আমার এই ভূতের গল্পটা বলা না হয় ততক্ষণ পর্যন্ত কি হয়, দিস হার্ট উইদিন মি বার্নস, আমার শরীরের ভিতরে হার্টটা বার্ন হতে থাকে। আই পাস লাইক নাইট ফ্রম ল্যান্ড টু ল্যান্ড, ঠিক এইভাবে রাত যেমন এদেশ থেকে ওদেশে আসা যাওয়া করে, মানে দিন হয় রাত হয়, আমিও তেমনি এক ল্যান্ড থেকে অন্য ল্যান্ডে যাওয়া আসা করি। অ্যান্ড আই হ্যাভ স্ট্রেঞ্জ পাওয়ার অফ স্পিচ, এবং আমার কথার ভিতরে একটা মানে অদ্ভুত ক্ষমতা আছে। দ্যাট মোমেন্ট দ্যাট হিজ আই ফেস সি, মানে ফেস আই সি, তাই বলছে যখনই আমি ওই মুহূর্তে, যখন আমার শরীর কাজ করছে না, আমার শরীরে যখন ব্যথা যন্ত্রণা হচ্ছে, তখন আমি যাকে দেখি, মুখের দিকে যখন তাকাই, তখন আই নো দ্য ম্যান দ্যাট মাস্ট হিয়ার মি, তখন আমি তার ফেস দিকে তাকিয়ে বুঝতে পারি এই লোকটা হয়তো আমার গল্প শুনবে। অ্যান্ড টু হিম মাই টেল আই টিস, এবং সেই লোকটাকে আমি আমার গল্পটা বলি। বুঝতে পেরেছ? আর যা যখন বলি তখন কি কেমন হয়, আবার আমি সুস্থ হয়ে যাই। বুঝতে পেরেছো? এইভাবে আমি আমার গল্প বলতে থাকি। তাহলে এখন আমাদের ম্যারিনারকে বলতেছে গল্পটা, বলার মাধ্যমে কি মানে কি হচ্ছে, তার ভিতরে একটা পাপ বোধ যেটা ছিল হালকা হয়ে যাচ্ছে নাকি। এটা হয়তো বা আবার কিছুদিন পর আবার জেগে উঠবে, আবার তাকে বলতে হবে। এইভাবে চলছে। হোয়াট লাউড আপরোর বাস ফ্রম দ্য ডোর, ওদিকে আবার ওই যে গান হচ্ছে, হচ্ছে না, বিয়ে হচ্ছে, বলছে ওই মানে কি দরজার দিকে তাকাও, ওখান থেকে এক ধরনের উচ্চ লাউড চিৎকার আসছে। দ্য উইডিং গেস্ট আর দেয়ার, সেখানে উইডিং গেস্টগুলো সবাই গেছে। বাট ইন দ্য গার্ডেন বাওয়ার দ্য ব্রাইড অ্যান্ড ব্রাইড মেড সিঙ্গিং, আর ওই বাগানে ব্রাইড এবং ব্রাইড মেডসরা গান করছে। অ্যান্ড হার্ক দ্য লিটিল ভেসপার বেল, আর দেখো ছোট্ট ভেসপার বেল বাজতেছে। ভেসপার বেল মানে কি, ইভিনিং প্রেয়ার বেল, হ্যাঁ, হুইজ বিদ মি টু প্রেয়ার, আমাকে প্রার্থনার জন্য সেটা বলছে। সুতরাং ও উইডিং গেস্ট, তখন উইডিং গেস্টকে বলতেছে, কোন উইডিং গেস্টকে বলতেছে, যে তার গল্পটা শুনছে নাকি। বলছে দিস সোল হ্যাড বিন অ্যালোন অন আ ওয়াইড ওয়াইড সি, এই আমি একা এরকম সমুদ্রে একা ছিলাম। সো লনলি ইট ওয়াজ দ্যাট গড হিমসেলফ কেয়ার সিম টু বি দেয়ার, হ্যাঁ, দেয়ার টু বি, এবং এত একা ছিলাম মনে হতো যেন গডও মনে হয় ওইখানে নাই। ও সুইটার দ্যান দ্য ম্যারিজ ফিস্ট, ইট ওয়াজ সুইটার ফার টু মি টু ওয়াক টুগেদার টু দ্য কার্ক উইথ আ গডলি কোম্পানি, মানে গুডলি কোম্পানি। তখন অ্যানসেম্যান বলতেছে যে ম্যারিজ ফিস্ট আর কি, তার থেকে সুইটার হচ্ছে আপনাকে সঙ্গে নিয়ে একসাথে চার্চে গিয়ে প্রার্থনা করা। ঠিক আছে, ম্যারিজ ফিস্ট দিয়ে আর কী হবে। টু ওয়াক টুগেদার টু দ্য কার্ক অ্যান্ড অল টুগেদার প্রে হুইস, দেখেন, হোয়াইল ইজ টু হিজ গ্রেট ফাদার বেন্ডস ওল্ড মেন অ্যান্ড বেবস লাভিং ফ্রেন্ডস অ্যান্ড ইউথ অ্যান্ড, সবাই মানে কি আমাদের গ্রেট ফাদারের কাছে আমরা মাথা নত করি। সে ওল্ড ম্যান হোক, ছোটো বাচ্চা হোক, লাভিং ফ্রেন্ডস হোক, ইউথ হোক, মেডেন হোক, সবাই খুশি মনে যখন চার্চে যায়, গিয়ে প্রার্থনা করে, গডের সামনে মাথা নত করে, এর মতো কি সুইট নাকি কাহিনী আর হতে পারে না। সুতরাং ফেয়ারওয়েল ফেয়ারওয়েল
গেস্টকে বিদায় জানাচ্ছে। বাট দিস আই টেল টু দি দ্য উইডিং গেস্ট, কিন্তু আপনাকে একটা বিষয় আমি বলছি উইডিং গেস্ট, বলছে হি প্রেইথ ওয়েল হু লাভড ওয়েল বোথ ম্যান বার্ড অ্যান্ড বিস্ট, বলছে যে সেই ব্যক্তি প্রার্থনা ভালো মতো করতে পারে যে মানুষ পশু পাখি সব কিছুকে ভালোবাসে। আরও হচ্ছে কি হি প্রেইথ বেস্ট, তাহলে এটা হলো কি, এ হচ্ছে প্রে ওয়েল, যে মানুষ পশু পাখি ভালোবাসে সে ভালো প্রার্থনা করতে পারে, কিন্তু হি প্রেইথ বেস্ট হু লাভড বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, কিন্তু যে ছোট বড় সকল জিনিসকে ভালোবাসে সে সবচেয়ে ভালো প্রার্থনা করতে পারে। ফর দ্য ডিয়ার গড হু লাভ দাস, কারণ গড তো আমাদেরকে ভালোবাসেন আর তিনি তো আমাদের তৈরি করেছেন, হি মেড অ্যান্ড লাভড অল, তিনি আমাদেরকে তৈরি করেছেন এবং সব কিছুকে ভালোবাসেন। সেই হিসাবে গডের সৃষ্টি ছোট বড় সব কিছুকে যদি আমরা সর্বোচ্চ তাই তো হৃদয় দিয়ে ভালোবাসি, তাহলে আমরা তার কাছে ভালো প্রার্থনাও করতে পারি। ঠিক আছে, সুতরাং দ্য ম্যারিনার হুজ আইজ ইজ ব্রাইট হুজ বেয়ার্ড উইথ এইজ ইজ ওয়ার ইজ গন, এইভাবে বলে ম্যারিনার চলে গেল। ব্রাইট আইজ তাই তো, এবং ব্রাইট আইড ম্যারিনার, হোয়ারি হেডেড মানে হেয়ার্ড ম্যারিনার, সে চলে গেল। অ্যান্ড নাও দ্য উইডিং গেস্ট, কোথায় যাবে সে? বিয়েতে? না, বাসায় যাবে। হ্যাঁ, বলতেছি কি দ্য উইডিং গেস্ট, সে আর বিয়েতে গেল না। টার্ন ফ্রম দ্য ব্রাইড গ্রুমস রুম ডোর, ব্রাইডস গ্রুমসের বাড়ি থেকে সে মানে না গিয়ে ওদিকে ফিরে, হি ওয়েন্ট লাইক ওয়ান দ্যাট হ্যাড বিন স্টার্ন অ্যান্ড ইজ অফ সেন্স ফরলন, আ স্যাডার অ্যান্ড আ ওয়াইজার ম্যান হি রোজ দ্য মর্ন, তাই তো, মানে এখন তো রাত, মানে 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 সন্ধ্যা হয়ে গেছে, ভেসপার যেহেতু, বলছে আগামী দিন সকালে সে যখন ঘুম থেকে উঠবে সে একজন স্যাডার বাট ওয়াইজার ম্যান হিসাবে উঠবে। ঠিক আছে তো, কারণ সে এখান থেকে কিছু জিনিস শিখেছে। হ্যাঁ, হি ওয়েন্ট লাইক ওয়ান দ্যাট হ্যাড বিন স্টার্ন, যে মোহিত হয়ে গেছে, এবং হিজ সেন্স অফ ফরলন, এবং একাকিত্বের সেন্স নিয়ে সে কীভাবে পৃথিবীতে চলবে, এবং যখন সে উঠবে আগামী দিন যখন মানুষের সাথে মিশবে বা পৃথিবীর জগতে যাচ্ছে যখন নিজেকে উপস্থাপন করবে, তখন সে দেখবে কি সে স্যাড বাট ওয়াইজার ম্যান, কারণ অনেক কিছু সে এখানে শিখেছে তার এই কথোপকথনের মাধ্যম দিয়ে, অর্ডম্যানের গল্পের মাধ্যম দিয়ে সে শিখেছে। তাহলে এই গল্পের থিমটা কি হতে পারে বলো তো? থিমেটিক লাইন কোনগুলো হবে, কোন জায়গাটা বলো? স্যার হুম, এই জায়গাটা নাকি? এখানে যে হি প্রে বেস্ট। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার হ্যাঁ বলো। স্যার মানে এখানে এই জিনিসটা বোঝা গেল যে এই যে এই লাইফ ইন ডেজ, যে ম্যারিনারকে বললো যে ওকে মৃত্যু যন্ত্রণা দেবো, এখানে তাহলে যে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে যে ওর গল্পটা বলতে হবে হ্যাঁ, একজনকে, এটাই গল্পটা তাকে নাকি? বলা, ওই যন্ত্রণা তার ভিতরে আসবে আর তুমি ফোর্স হবা, সেই বললাম না নেশা দিয়ে, বুঝলাম না, তোমার ভিতরে এমন একটা বোধ তৈরি করাবে যে তুমি না বলা পর্যন্ত তোমার এই যন্ত্রণা যাবে, মানে তুমি বলতে বাধ্য। ঠিক আছে, ওই লাইফ ইন ডেথ ওর ভিতরে কাজ করছে। ঠিক আছে, তাহলে সে জেবে থাকবে মানে বেঁচে থাকবে, কিন্তু কি মৃত্যু যন্ত্রণা তাকে ভোগ করতে হবে, আর এই মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা পেতে হলে তাকে কি করতে হবে? গল্পটা আবার বলতে হবে। গল্পটা বলতে হবে। হ্যাঁ, মানে এই বলার মাধ্যমে তার পাপ স্বীকার হয়ে যাচ্ছে, যে সে পাপ করেছে এবং সে স্বীকার করছে এই জিনিসটা। ওকে, তাহলে এই হলো আমাদের পুরো কবিতাটা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা আবার একটু রিডিং দিয়ে নিবা। আগামী ক্লাসে আমরা পরবর্তী যেটা আছে কুবলা খান, তাই তো? জি স্যার। হ্যাঁ, ওটা নিয়ে কথা বললে এটা হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। ওকে, বাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।